আপনাকে আসলে আমি কিছুটা অন্ততপক্ষে খুঁজছিলাম যে গত ২ দিন ধরে ২ দিন ৩ দিন ধরে আপনি সারা দেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হলো যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রীর আচরণ, শিক্ষামন্ত্রীর কথাবার্তা এবং এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আপনি জানেন গত ২ দিন ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং এতটা বৃষ্টি হয়েছে যে গত কয়েক বছরে এমন বৃষ্টি আগে দেখা যায়নি। বৃষ্টির কারণে পুরো ঢাকা শহরই প্রায় ডুবে গিয়েছিল বলা যায়। বিভিন্ন আপনার ভিআইপি সড়কেও দেখা গেছে যে ১ হাঁটু পানি। স্কুলগুলোর একেকটা ফ্লোর হয়তো নিচের যে ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর সেটা ডুবে গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। ঢাকা শহরেই ঘটেছে। ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ ছিল। চট্টগ্রাম অবস্থা তো ক্লাসরুমই হয়ে গেছে। চট্টগ্রামের ঘটনার প্রেক্ষিতে অনেক জায়গায় পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু ঢাকার যে ব্যাপারটা বিশেষ করে ১৩ তারিখের যে পরীক্ষাগুলো নিয়ে মানে আগের দিন বৃষ্টিটা একটু কমেছিল। তো তারপর শিক্ষামন্ত্রী এসে বললেন যদি বৃষ্টি থাকে, পানি থাকে তাহলে হয়তো তারা আ পরীক্ষা নেবেন না। আর যদি পানি না থাকে তাহলে পরীক্ষা নেবেন। কিন্তু পরের দিন আবহাওয়া বিভাগ ওনাকে বলেছে বৃষ্টি হবে না। নির্ভর করে উনি পরীক্ষা নেওয়ার কথা বললেন। এবং এটা নিয়ে বহু সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনিও দেখেছেন। অনেক জায়গায় দেখা গেছে পরীক্ষার্থীরা পানিতে পড়ে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা কোমর পর্যন্ত পানি ঠেলে ক্লাসের দিকে যাচ্ছে, পরীক্ষা দিয়ে যাচ্ছে। ভেজা কাপড়ে ভেজা শরীরে তারা কিভাবে পরীক্ষা দিবে? অনেকের জ্বর হয়ে গেছে। এই সমস্ত নানাবিধ ঘটনার ক্ষেত্রে পরীক্ষাকে কেন্দ্র করে হচ্ছে। এবং তার সঙ্গে গদির উপর বিস্ফোরা হিসেবে যুক্ত হয়েছে। যে দেখা গেল ফিজিক্সের প্রশ্নপত্রের ২ টা প্রশ্নই ভুল। মানে প্রশ্ন ইটসেলফ ভুল। তো এই যে পুরো ঘটনাটা আমি একটু লম্বা ভূমিকা দিলাম আপনাকে। হয়তো দর্শকের জন্য পুরো জিনিসটা বোঝানোর জন্য আরকি। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? এটা আসলে কি এই যে একটা লেজে গোবরের অবস্থা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বরাবরই আমি অনেক সমালোচনামূলক বক্তব্য দেই এবং আমি আ পুরা ব্যাপারটাকে কাঠামোগত ত্রুটি বলে আরকি বিবেচনা করি। আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, সেখানে পদ্ধতিগত সমস্যা, কারিকুলাম বারবার পরিবর্তন হওয়ার সমস্যা, শিক্ষা মন্ত্রণালয়ের বোঝাপড়ার সমস্যা, স্টুডেন্টদের কাছ থেকে আমরা কি চাচ্ছি, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কি চাচ্ছি সেটার সমস্যা। মুখস্থ বিদ্যা কেন্দ্রিক সমস্যা, যে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক সমস্যা যেটা ভীষণ প্রবলেমেটিক। নলেজ বেসড এডুকেশন সিস্টেম এবং পূর্বতন সেই ভিক্টোরিয়ান পদ্ধতির শিক্ষা ব্যবস্থার থেকে সরে এসে কন্টেম্পোরারি শিক্ষা ব্যবস্থা তৈরি না মানে তৈরি করার সমস্যা। অলটুগেদার মানে দ্য প্রবলেম ইজ ভেরি, ভেরি ডিপ। এখন এই প্রবলেমের ব্যাপারে আসলে ডিসকাস আমরা অনেকবারই করেছি কিন্তু কোনো সমাধান আসলে হচ্ছে না। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই রাজনৈতিক। এডুকেশন ইজ রাজনৈতিক। সব জায়গায় হচ্ছে আপনার আ পলিটিক্যালি মোটিভেটেড লার্নিং হয়। সব জায়গায় আছে ছোটখাটো। হ্যাঁ, নলেজ কখনো এই পলিটিক্যাল না। নলেজ যে প্রডিউস করে এবং নলেজ যে প্রদান করা হয়, শিক্ষা, সেগুলি কোনো কিছুই হচ্ছে এই পলিটিক্যাল না। সেগুলো পলিটিক্যালি ঠিক আছে। কিন্তু বাংলাদেশে হচ্ছে পার্টি পলিটিক্স এখানে আরকি যুক্ত। তো অলটুগেদার এই যে আমাদের দেশের যে রাজনৈতিক কারণে যে সরকার আসে, সেই সরকারই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নতুন করে চিন্তা করে। তারা সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে, সেই মন্ত্রীর নিজস্ব বোঝাপড়া, মন্ত্রীর নিজস্ব এডুকেশন, সেই অলটুগেদার সবকিছু কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাটা আসলে খুবই ঘোলাটে অবস্থার মধ্যে পড়ে যায় এবং শিক্ষার্থীরা সাফার করে সারাটা জীবনই গিনিপিগের মতো এই বাচ্চাগুলি সাফার করে। এখন দেখেন আমি যেই একটা শহরে মানে সামার ক্যাম্পের জন্য আসছি। তো আমাকে এই যে আমার চাইনিজ ফ্রেন্ড অন্তত ১০-১২ দিন আগে ম্যাপে দেখাচ্ছে যে এই হচ্ছে আমাদের সিটি আর এই দেখো টাইফুন আসছে এবং কাছাকাছি আসছে। আমাদের
এই পুরো এশিয়াতেই এক বন্যা পরিস্থিতি, টাইফুন। এই যে আপনি দেখ মানে আমরা যে পরিস্থিতি দেখতে পেয়েছি যে আম, আমাদের যে শিক্ষামন্ত্রী উনি একবার বলেছিলেন না যে আবহাওয়া অধিদপ্তর আর কি জানিয়েছিল যে বৃষ্টি পরিস্থিতি ঠিক হয়ে যাবে, উনি বুঝতে পারে নাই আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু এই যে দীর্ঘদিন এই পুরা সপ্তাহটা জুড়েই কিন্তু আবহাওয়া চরম অবনতি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং আপনি জানেন যে চায়নাতেও কিন্তু ফ্লাড হয়েছে বিভিন্ন জায়গায়, এবং চায়নাতেও বিভিন্ন জায়গায় একেবারে গবাদি পশু টশু প্রাণী এবং মানুষের ঘর বাড়ি একদম তলিয়ে গেছে, এরকম হয়েছে এই অঞ্চলে বিভিন্ন জায়গায়। তার মানে কি পুরো এশিয়াই একটা দুর্যোগ পরিস্থিতির মধ্যে আছে এখন। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন আম, এবং আম, শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু আমরা শিক্ষা নিয়ে আলোচনাটা করছি, আমাদের জানতে হবে এখানে ইম্পর্টেন্ট কি, কি বেশি গুরুত্বপূর্ণ। তাদের জীবন বেশি গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা নৌকায় করে এসে পরীক্ষা দিবে এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি তাদের জানমালের নিরাপত্তা গুরুত্বপূর্ণ? আহ, আপনি যদি পরীক্ষা পিছিয়ে দেন, হ্যাঁ কিছু পরীক্ষা পিছিয়ে দেন, তাহলে এত কি আকাশ ভেঙে পড়ে, এত সমস্যাটা কোত্থেকে হয়, কিসের এত মানে প্রবলেম হবে একটা বাচ্চার? এখানে ভবিষ্যৎ দেখেন, একটা বাচ্চা যখন এরকম পরিস্থিতিতে আসে, সে ফার্স্ট যখন ঘর থেকে বের হয় তার আগেই সে জানে যে আমি যে পরীক্ষাটা দিতে যাব, পথে আমি দুর্বিষহ পরিস্থিতিতে পড়বো, গলা পর্যন্ত পানি, সেখানে গাড়ি তো চলবে না, গাড়ি তো ছোট নিচু, সেক্ষেত্রে সে কিসে যেতে পারবে? ধরেন রিক্সায় যদি যায়, সেই রিক্সাওয়ালার রিক্সা খুঁজে পাবে কিনা টাইমলি, এখানে তো টাইমলি যানবাহনও পাওয়া যায় না এরকম পরিস্থিতিতে। এবং সেই যে রিক্সাওয়ালা, সে তারও তো একটা জীবন, বা সেই বা কিভাবে নিবে? সেখানে চলছে নৌকা, আমি দেখেছি শিক্ষার্থীরা নৌকায় করে হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে এখন। এই জিনিসটা বুঝতে, এই জিনিসটা নিয়ে এরকম একটা কেওটিক পরিস্থিতি কেন তৈরি হবে? তাহলে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার না? এটা কি সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার বলবো কিনা? তার মানে ওনাকে নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে, ওনাকে নিয়ে আমার উপস্থিতিতে কেন হচ্ছে? উনিই বা কেন এই স্টুডেন্টদেরকে ফার্মের মুরগি বলবে যে জ্বর চলে আসে একটু বৃষ্টি হলেই, কারণ তারা ফার্মের মুরগি? এখন এই যে বন্যা পরিস্থিতির সাথে ফার্মের মুরগির কি বা সম্পর্ক? হ্যাঁ, তো এখানে তো এটা তো কোনো না, স্বাভাবিক। এটা একটা আমি আমি একটু আপনাকে এটা একটু একটা প্রসঙ্গ করে, যদি উনি ওনাদেরকে ফার্মের মুরগি মনে করেন, তাহলে তো ওনার পরীক্ষা আরো আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল। কারণ এই বৃষ্টির মধ্যে তো ফার্মের মুরগি অসুস্থ হয়ে পড়বে। আপনার মুরগিটা তো ফার্মের, আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে এরা সামান্য কষ্ট সহ্য করতে পারে না, তাহলে তাদেরকে আপনি কষ্টের মধ্যে ঠেলে দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা কি হবে? জবাব তাদের আপনি বলেন। ফার্মের, আচ্ছা, ফার্মের মুরগি বানানো তো রাষ্ট্রের ব্যর্থতা, কারণ আমাদের শহরগুলি যেভাবে আরবানাইজড হয়েছে, নগরায়ন আমরা যেভাবে করেছি, তাদের জন্য পার্ক আছে, তাদের জন্য খেলাধুলার সুব্যবস্থা আছে, তারা ফার্মের মধ্যে থাকবে না, তাহলে যাবে কোথায়? আপনি উন্মুক্ত পরিবেশ তাকে দিয়েছেন, তাহলে নিজে যে, আমি এটা বলেছি যে এটা একটা সিস্টেমেটিক ফেলিয়ার, সিস্টেম ফেল করেছে আপনার নগর মানুষের জন্য আর কি, মানুষের জন্য বা প্রাণীর জন্য তৈরি করা না এটা, এখানে আর কি অসুস্থ নগরী, সেখানে যে ছেলে পেলে তারা তো আম, তাদের হেলথ যে স্ট্রং না, তার মানে তিনি বুঝাচ্ছে যে ওরা স্ট্রং না। কারণ দেখেন আমাদের ছোটবেলা, বা আমাদের থেকেও তো ওনার বয়স বেশি, ওনার ছোটবেলায় উনি প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন, খেলাধুলা করেছেন, সাঁতার কেটেছেন। ঢাকা শহরে কয়টা স্টুডেন্ট বা শহর কেন্দ্রিক কয়টা স্টুডেন্ট সাঁতার পারে? তার মানে কি তাদের ইমিউন সিস্টেম যে দুর্বল, এটা তো আমরা তাদেরকে এই বাংলাদেশটা দিয়েছি, নাকি তারা বাংলাদেশটা নিয়ে এসেছে কোথাও থেকে? সেটা তো করেনি। সুতরাং যে জিনিসটা আমরা তাদেরকে উপহার দিয়েছি, সেই জিনিসটার ব্যর্থতার দায়ভার তাদের উপরে চাপানো বা তাদেরকে খোঁচা দেওয়ার তো কোনো মানে হয় না। তারপরে দেখেন এখানে কিন্তু তাদের মেন্টাল হেলথে বড় বড় একটা প্রভাব পড়ে, যখন একটা বাচ্চা চিন্তা করে যে আমি এই বন্যার পানি পার হয়ে কিভাবে যাব, তারপর পরীক্ষার হলে যেতে যেতে
যেতে বেশিরভাগ স্টুডেন্টেরই আপনি ধরে রাখেন, আপনি একটা স্ট্যাটিস্টিক্স নেন যে দেরি হবে, টাইমলি যেতে পারবে না। সে যখন টাইমলি পৌঁছাতে পারবে না, তখন লিখতে তাদের সমস্যা হবে, তাদের অ্যাংজাইটি হবে, স্ট্রেস ফুল একটা পরিস্থিতির মধ্যে থেকে যাবে। তো অলটুগেদার এটা তার মেন্টাল হেলথের জন্য চরম ক্ষতিকর। তো মেন্টাল হেলথ যখন ডিটোরিয়েট করে, তখন দেখবেন যে ফিজিক্যাল হেলথকেও এটা এফেক্ট করে। বারবার টয়লেটে যাওয়ার ইচ্ছে হয়, বারবার মানে বমি আসে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটিতে ঘামে, হাত ঘামে, বিভিন্ন প্রবলেম হয়তো। অনেকে পরীক্ষায় দিতে পারে না, অনেকের কিছু মনে থাকে না। অ্যাংজাইটি অ্যাটাক যদি করে বাচ্চাদের, তখন দেখবেন আমরা ক্লাসরুমে এক্সপিরিয়েন্স করি এগুলি রেগুলার, যে আপনি স্টুডেন্টদেরকে যখন পরীক্ষা নেবেন, তখন যদি তাদের অ্যাংজাইটি অ্যাটাক হয়, তাহলে বাচ্চারা যেটা জানে সেটাও লিখতে পারে না। আর বাংলাদেশের পরীক্ষার সিস্টেমই তো প্রবলেমেটিক। সারা জীবনের পরে এসে এই যে বোর্ড পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষার মাধ্যমে তার জীবনের সকল জানাশোনার ভাগ্য নির্ধারিত হয়। সে যে জানে, তার হোল নলেজটা আপনি একটা পরীক্ষার দ্বারা জাজ করেন। সুতরাং আপনি প্রবলেমেটিক একটা মানে শিক্ষা কারিকুলাম, প্রবলেমেটিক একটা এক্সাম সিস্টেম, বোর্ড পরীক্ষা দিয়ে রেখেছেন। সেখানে বাচ্চাদের আসলে আম, ভুল ধরা বা তারা ফার্মের মুরগি কিনা এটা বলা, এটা আসলে আমার মনে হয় না খুবই আর কি স্মার্ট একটা স্টেটমেন্ট ছিল, এটা আমার মনে হয়নি। আরেকটা ব্যাপার আমি আমি নিজেও একটু বুঝি না। আমরা তো নিজেরাও এসএসসি এইচএসসি পাস করেছি। আমরা তো দেখেছি বাংলাদেশের যে আবহাওয়া, সবকিছু কিন্তু এরকম হয়। আর মনে করেন আপনার পরীক্ষা অথবা নির্বাচন যেগুলো হয়, যেগুলো সারা দেশব্যাপী হয়, এই সমস্ত ইভেন্ট গুলো কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে হয়। আমার হুম। যত মনে পড়ে, আমাদের সবসময় পরীক্ষা হতো মার্চ এপ্রিলে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই ৩ মাসে সাধারণত আমরা পাবলিক এক্সামিনেশন গুলো দিতাম। হঠাৎ করে এটা জুলাইতে নিতে হলো কেন? এবং এটা নিয়ে জুলাইতে তো বৃষ্টিপাত হবেই, জানার কথা। আর আমাদের দেশে তো বন্যাও হয় ওই জায়গায়। তো এটাও বা কেন? এটা আমাদের একটু প্ল্যান। আবার দেখলাম যে সংসদে আমাদের ওই শিক্ষামন্ত্রী বললেন যে প্রশ্ন নাকি আরো আগেই, মানে আগের সরকারের আমলে হয়েছিল। আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন। আপনি কি তাই মনে করেন যে আসলে একটা পরীক্ষার প্রশ্নপত্র এত আগে করতে পারে, ৬ মাস অথবা ১ বছর আগে করতে হবে কেন? এই সরকারের তো ৫ মাস হয়ে গেছে। তো আগের সরকার প্রশ্নপত্র করেছে কেন? আবার ধরেন যে ৩টা পরীক্ষা উনি বন্ধ করলেন, ওইগুলো পরীক্ষা নিয়মের কারণে আগামী সপ্তাহে অথবা ১ মাসের মধ্যে এখন কিভাবে প্রশ্নপত্র করবেন তাহলে? যদি এত আগেই প্রশ্নপত্র করতে হয়, তাহলে কেন? এই জায়গাগুলো আমার কাছে ক্লিয়ার মনে হয়। এই কথাটা বলে উনি নিজেকে নিজে লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন। কারণ আহ, আগের সরকার বলতে উনি কোন আগের বুঝিয়েছেন? উনি কি ইন্টারিমকে বুঝিয়েছে? ইন্টারিম তো ২ বছর ছিল, তাহলে ওই ২ বছর পরীক্ষা হয়েছে না? তার আগেই আওয়ামী লীগ ছিল, তাহলে সে আওয়ামী লীগের আমলের কোয়েশ্চেন দিয়ে আপনার ২ বছর পরে সেই ২ বছর আগের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা যদি নিতে হয়, তার মানে সেটা কি পরিমাণ আর কি ব্যর্থতা তাদের। তারা কেন নতুন কোয়েশ্চেন করেনি? তার মানে কি এই ২ বছর আওয়ামী লীগের আগের যে শিক্ষা কারিকুলাম, সেগুলি থেকে আমার জানা মতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার মানে ইন্টারিমের আমলে অনেক কিছু পরিবর্তন করেছে। তার মানে আওয়ামী লীগের আমলে যদি পরীক্ষা কোয়েশ্চেন করে থাকে, তাহলে সেই পরীক্ষার কোয়েশ্চেনের সাথে এখনকার যে কারিকুলাম সেগুলির কি মিল আছে না, মানে কন্টেন্ট বা এখনকার যে টপিকসগুলি সেগুলি সেম কিনা, সেটাও আমি আসলে বুঝতে পারছি না। তা ওনারা এসে কেন কোয়েশ্চেন নিজেরা তৈরি করলেন না? তার মানে ৪ মাসে কি কোয়েশ্চেন তৈরি করা যায় না? বা কোয়েশ্চেন তৈরি করতে এতই কষ্ট? প্রত্যেকটা সাবজেক্টের তো আলাদা আলাদা শিক্ষক, তার মানে আলাদা আলাদা শিক্ষক গ্রুপ, তারা ওইটাকে ওই মানে কোয়েশ্চেনটা জমা দিবে, ওই কোয়েশ্চেনটাকে অ্যাসেস করবে ঠিক আছে কিনা, ওইটাকে মানে ওই কোয়েশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কোনো এরর আছে কিনা, অলটুগেদার সবকিছু যে চেক করবে বোর্ড, সেই জিনিসগুলি করতে কি এত বেশি সময় লাগে? আহ, তার মানে তো এই কথাটা ওনার নিজের জন্যই বুমেরাং হয়ে যায়। ওনার নিজের জন্যই কিন্তু এই জিনিসটা অনেক লজ্জার, যে উনি যদি বলে থাকেন যে অন্য সরকারের আমলের কোয়েশ্চেন দিয়ে উনি এখন আর কি এত পুরানো কোয়েশ্চেন দিয়ে উনি এখন আর কি পরীক্ষাটা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা হচ্ছে নতুন, তার মানে কি? আপনি দেখেন একটা মাসুদ ভাই,
2 বছর যারা ইন্টারমিডিয়েট পড়েছে, হ্যাঁ? ধরেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ওরা গত 2 বছর পড়েছে না? তার মানে গত 2 বছর যা পড়েছে ওইখান থেকে তো ওদের কোয়েশ্চেনটা করা হবে। তার মানে তারও আগের যদি কোয়েশ্চেন হয় বা কত আগের I really don't know, সেই আগের কোয়েশ্চেন দিয়ে আপনি কিভাবে এখন যেটা পড়েছে, এই যে মিসম্যাচ, এই যে প্রবলেম তৈরি করেছে যে কোয়েশ্চেন কমন পড়ে নাই, স্টুডেন্টরা আন্দোলন করছে, এই করছে, সেই করছে, তারপর বলছে যে ফিজিক্সে মনে হয় আম 2টা কোয়েশ্চেন ভুল। অলটুগেদার এই সব ঝামেলা আমার মনে হয় হয়তো নিশ্চয়ই তারা তিনি যখন বলেই ফেলেছেন নিশ্চয়ই পুরনো কোয়েশ্চেন এনে ওই যে আছে যা সুতরাং ওই কোয়েশ্চেন দিয়েই পরীক্ষা নিয়ে নেই। তাই সেটা করতে পারে তারা। কিন্তু এটা করা তো ঠিক না। কোয়েশ্চেন তো কন্টেম্পোরারি হতে হয়। এখন আমি জানি না বাংলাদেশের এডুকেশন বোর্ড কত আগের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নেয়, বাট আমি বেশিরভাগ সময় বিদেশে পড়িয়েছি। সেখানে আমরা খুব রিসেন্ট আর কি, আমাদের পরীক্ষা যদি ধরেন নেক্সট মান্থে হয়, 1 মাস আগে আমরা কোয়েশ্চেন জমা দিই, ওই কোয়েশ্চেনটা ভেরিফিকেশন হয়, ওই কোয়েশ্চেনগুলি ঠিক আছে কিনা ওটা নিয়ে আমাদের সাথে আবার বসে, আমাদের আবার রিচেক করতে দেয় মাঝে মধ্যে, কোনো মানে ডিজাইন চেঞ্জ হয়। এটা খুব মানে কন্টেম্পোরারি, মানে এখনকার হতে হবে। এখন আমি যেভাবে পড়িয়েছি সেটার বেসিসে কোয়েশ্চেনটা আর কি আপনার সাজাতে হবে। তার মানে গত 2 বছর এখন যারা পড়েছে আরেকটা বিষয় তারাও হলো কি, আরেকটা প্রসঙ্গ আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট বলছেন যে প্রশ্ন কঠিন হয়েছে। একজন বলতেছে আমি গত 5 বছরের প্রশ্ন করেছি, চেক করেছি, আমাদের ওগুলি দিয়ে আমরা শিখেছি, ওগুলি থেকে কোনো প্রশ্ন আসেনি। এবং কেউ বলছে এটা বুয়েটের মতো প্রশ্ন হয়েছে, ফিজিক্সের কথা বলছি আমি আর কি। আবার বিপরীত দিকে কয়েকটা স্কুল যেগুলো ভালো কলেজ আমরা বলি আর কি, যেমন নটরডেম কলেজ, হ্যাঁ, তো এরা কিন্তু আবার এদের কোনো স্টুডেন্টের কোনো বক্তব্য খুব একটা পেলাম না। এরা বলছে না, অনেক বলছে পরীক্ষা তাদের ভালো হয়েছে। তাহলে আমি কিন্তু নিজেও এটা খেয়াল করেছি যে পরীক্ষার আগে আমাদের এক ধরনের শর্টকাট পথ দেখানো হয়, যে গত 5 বছরের প্রশ্নপত্র দিয়ে টেস্ট পেপার হয়, ওইগুলো ধরে ধরে তারা পড়াশোনা করে, এবং ওই একটা সেট, একটা ট্র্যাডিশনাল প্রশ্ন বাইরে গেলে পরেই ওদের মাথা খারাপ হয়ে যায়। তো এই যে পরীক্ষা পদ্ধতি, এটাও তো আমার কাছে মনে হয়েছে যে কিছুটা ফল্টি হতে পারে। তো এটা অ্যাবসলিউটলি। আপনি কি ধরনের প্রশ্নপত্রের সঙ্গে মোটামুটি পরিচিত? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোরে যে প্রবলেমটা আর কি আছে, সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে প্রশ্ন যেভাবে করা হয়। যেমন ধরেন আমরা ছোটবেলায়ও এইভাবে এই পদ্ধতির মধ্যেই আমরাও ছিলাম যে প্রিভিয়াস 5 ইয়ার্সের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলি টেস্ট পেপার আকারে আমাদের কাছে বিক্রি করা হয়। আমরা ওই টেস্ট পেপার কিনি কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউটরের কাছে, ওইগুলি যেয়ে আমরা ওই কোয়েশ্চেন পেপারগুলিকে সলভ করি এবং সেট অফ কোয়েশ্চেন পেপার মুখস্থ করি, সেট অফ টপিকস আমরা মুখস্থ করি এবং পুরো জিনিসটাই হচ্ছে আপনার প্র্যাকটিস করা। হ্যাঁ, কোয়েশ্চেনটাকে প্র্যাকটিস করে ওই কোয়েশ্চেনগুলি কমন পড়বে। এই যে প্রবলেম হচ্ছে কমন পড়া, যে আপনার কোয়েশ্চেন কমন পড়তে হবে। তার মানে কি কোয়েশ্চেনের যে স্টাইলটা বা যে পদ্ধতিতে আমরা পরীক্ষা নিয়ে থাকি ওই পদ্ধতিটাই হচ্ছে মেইন আর কি সমস্যা। এখন আমি এটা নিয়ে কিন্তু অনেকবার বলেছি যে আপনি 2 বছরের যে যা পড়লেন সেটা একটা বোর্ড পরীক্ষার মাধ্যমে আপনার শিক্ষার্থীর পুরা মেধাটাকে যাচাই করা হয়, বা 10 বছর পড়ার পরে এসএসসি পরীক্ষার্থীর পুরা মেধাটা একটা বোর্ড পরীক্ষা দিয়ে যাচাই করা হয়। এইটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এখন আর নাই। বিভিন্ন দেশে এখন বিভিন্ন ক্রাইটেরিয়াতে মেধা যাচাই করা হয়, প্রেজেন্টেশনের মাধ্যমে তার মেধা যাচাই করা হয়, সেখানে মার্কস থাকে। তারপরে তার প্রজেক্টে মার্কস থাকে, তারপরে হচ্ছে তার বিভিন্ন ধরনের রোল প্লে, অনেক কিছুর মাধ্যমে অ্যাটেন্ডেন্স, সব কিছু মিলিয়ে তাকে মার্কিং করা হয়। একটা স্টুডেন্টের ওভারঅল পারফরমেন্সকে জাজ করা হয়। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে পদ্ধতি, এই পদ্ধতিতে স্টুডেন্ট শুধু খাতায় কি লিখতে পেরেছে বেসড অন দ্যাট আপনি আপনার মেরিটকে আপনি অ্যাসেস করছেন, যাচাই করছেন, টেস্ট করছেন, অ্যাসেস করছে না। অ্যাসেসমেন্ট এখানে হয় না, এখানে হয় হচ্ছে পরীক্ষা, টেস্ট করছেন। তো এখানে এই জন্য হচ্ছে এই যে কমন কালচার এই পদ্ধতিতে, এই টাইপের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, একটা পরীক্ষা 100 মার্কের এবং সেই পরীক্ষার উপরে সমস্ত ভাগ্য নির্ধারণ করা,
প্রিভিয়াস টেস্ট পেপার সলভ করা, মেমোরাইজেশন বেসড শিক্ষা পদ্ধতি, যে শিখে আসা এবং সেটা, তাহলে সৃজনশীলতা, তার যে সৃষ্টিশীলতা, তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, সেটা কখনো সে প্রকাশ করতে পারবে না। এই জন্য দেখবেন জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। জাতি হিসাবে দেখবেন আমরা কিন্তু যুক্তি নির্ভর যেই ডিবেট, সেখানে জড়াতে পারি না। আমাদের দেখবেন যে এই যে গালিবাজ যে প্রজন্ম তৈরি হয়েছে, বা মতের ভিন্নতাকে আমরা সহ্য করতে পারি না, আপনার পলিটিক্যাল রাইভেলরিকে আমরা গালিগালাজ দিয়ে সেটাকে আমরা মোকাবেলা করি। মানে আপনার সাথে কারোর সাথে যখনই আপনার মানে মতের বিরোধ হবে, তখনই আপনি গালিগালাজ করবেন। কারণ কি? আপনার কাছে কোনো লজিক্যাল ওয়েপেন নাই। কারণ শিক্ষা ব্যবস্থা তাকে ওই ধরনের মানে সৃজনশীল, ওই ধরনের মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যে করতে পারে, নিজে থেকে কিছু বানিয়ে লিখতে পারে, নিজে থেকে কিছু প্রডিউস করতে পারে, উদ্ভাবন করতে পারে, সেটা শেখায় না। আপনি দেখেন আমাদের দেশে ইনোভেশন কয়টা হয়েছে, আমাদের দেশে কি কি বানিয়েছে, যেটা ধরবেন সে অধিকাংশ জিনিসই হচ্ছে ইম্পোর্ট করা হয়। আমাদের নিজস্ব তৈরি কি গাড়ি আছে? আমাদের নিজস্ব তৈরি ফ্রিজ কি আছে? কি কি আছে আমাদের নিজস্ব তৈরি? নিজস্ব তৈরি যে বাস্কেটবল, ফুটবলগুলি, সেগুলি তো বিদেশ থেকে আসে। টেনিস বল, সেগুলি পর্যন্ত বিদেশ থেকে আসে। তার মানে আমাদের উদ্ভাবনী শক্তি তৈরি হয়নি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে। শিক্ষা ব্যবস্থা যদি আমাদের সন্তানদের শিখাতো যে তোমার নিজের আর কি যে মেধা, সেই মেধা ব্যবহার করে প্রশ্নটার উত্তর দিবে। যেমন আমি যদি বাচ্চাটাকে একটা কেস স্টাডি দেই, মাসুদ ভাই আপনি চিন্তা করেন, আপনি সেই বাচ্চাকে একটা কেস স্টাডি দিলেন, সেখানে কি তার টেস্ট পেপার সলভ করতে হবে? প্রিভিয়াস কোনো নলেজ দরকার নাই তো, দরকার নাই তো। তার কি করতে হবে জানেন? ওইটা পড়তে হবে, পড়ে কতগুলি ধরেন 5টা কোয়েশ্চেন থাকবে, ওইটার ভেতর থেকে সে ওইখান থেকে বের করবে উত্তরটা, ওইটা তার টপিক নির্ভর হতে হবে। ধরেন একটা যদি আপনার রিডিং কম্প্রিহেনশন টাইপের, এটা কিন্তু কম্প্রিহেনশন যে শুধু ইংরেজিতে থাকে সেই ধারণাটা ভুল। ওই টাইপের কোয়েশ্চেন যদি করে, তারপরে কোয়েশ্চেনের ভেতরে যদি এরকম থাকে যে সে ওই টপিকে প্রেজেন্টেশন দিবে 10 মিনিট, ওইটার উপরে তার 10টা মার্ক সে পাচ্ছে, তার মানে কি? এবং সে যে রেগুলার, এই যে বাচ্চাটা যে 2টা বছর বা 10টা বছর ঠিকমতো স্কুলে আসছে কিনা সেটার অ্যাভারেজ মার্কিং করে তাকে একটা নির্দিষ্ট স্কোর দেয়া, যে ওইটার ক্রেডিটটা দেওয়া, ওইটাও যে তার মানে স্কোরে, মানে তার যে মার্কশিটে অ্যাড করা, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এইভাবে স্টুডেন্টকে যদি বিভিন্ন বিভিন্ন ক্রাইটেরিয়া, ধর 10টা ক্রাইটেরিয়া তার মেধাটাকে যাচাই করে, তাহলে কিন্তু এর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সে কেমন, মানে যেটা সে নিবে, যেটা সে পছন্দ করবে, সেখানেও তাকে যদি কিছু মার্কিং করা হয়, অলটুগেদার সব মিলিয়ে তার যদি একটা রেজাল্ট হয়, তাহলে কিন্তু এইটা বাচ্চাটার ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো হবে। জাতি হিসেবে আমরা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা মানে সিভিক ডিসকোর্সে জড়াতে পারে, বা উন্নত চিন্তার, উন্নত মস্তিষ্কের, একটা মস্তিষ্ক কখনো নিজে থেকে উন্নত হয় না। ওই যেরকম ফার্মের মুরগি নিজে থেকে প্রডিউস হয় না, আমরা ফার্মের মুরগিকে ফার্মের বানাই, ফার্মের ভেতরে মুরগিকে আমরা রাখি, সেরকম নলেজ যেটা, বা মেরিট, মানে মেরিটোক্রেসি যেটা, বা একটা বাচ্চা যে ভালো ছাত্র খারাপ ছাত্র, সেই জিনিসটা মূলত হচ্ছে তৈরি করা হয় সামাজিক নির্মাণ, স্কুল নির্মাণ করে, শিক্ষালয়টাকে নির্মাণ করে। সেই জিনিস মানে খুব রেয়ার, সীমিত সংখ্যক স্টুডেন্ট আছে যারা গিফটেড লার্নার থাকে, স্পেশাল এবিলিটি থাকে, যে খুব সহজে সে সব পারে। ওই যে আপনি বলেছিলেন যে নটরডেম বা বড় এই সমস্ত স্কুল, ওখানে তো বেছে বেছে শুধু মেধাবীদেরই নেয়, যে যারা অলরেডি প্রমাণ করেছে, সে তার মানে তারা ভালো করলে ওটা তো অ্যাভারেজ না। আপনি জাতিকে অ্যাসেস করতে হলে আপনার জাতির যে অ্যাভারেজ, এই ঢাকা কেন্দ্রিক কয়েকটা 2-3টে স্কুলকে তো আমি বাদই দিই, ওদের নিয়ে আমি কথাই বলি না। আমি ওগুলিকে খুব অপছন্দ করি, যেখানে আপনি শিশুদের বা বাচ্চাদের বা টিনেজদেরকে বা বেছে বেছে যাদের মেধা আছে তাদের নেন। এটা কোনো মানে ইনস্টিটিউশন হতে পারে না। ইনস্টিটিউশনে সব ধরনের মিক্সড এবিলিটির স্টুডেন্ট থাকবে, সকল ধরনের স্টুডেন্ট যদি নিয়ে পড়াতে পারে, তাদেরকে আপনি যদি এক অ্যাভারেজ পপুলেশনকে প্রপার মেধাবী হিসেবে গড়ে তুলতে পারেন, সেটা হবে একটা প্রপার এডুকেশন। কিন্তু আপনি সারা বাংলাদেশে দেখেন, সারা বাংলাদেশের স্কুলগুলি, 64টা জেলা,
সেখানের যে অ্যাভারেজ স্টুডেন্টরা তারা কি রেজাল্ট করছে সেটা হচ্ছে আপনার জাতির হচ্ছে অ্যাভারেজ রেজাল্ট, সেটা হচ্ছে আপনি ইয়ে করবেন, ভ্যালু তো করবেন। আর এখন এই হুম। যে বিষয়গুলো হলো, এই ঘটনাগুলির প্রেক্ষিতে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে গত কয়েকদিনে। এবং এর মধ্যে দেখলাম এই ইন্টারমিডিয়েট পড়া স্টুডেন্টরা তারা রাস্তায় জড়ো হয়েছে, তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে। তো আবার তাকে নিয়ে মিম করছে, নানা ধরনের ট্রল করছে। কোথাও দেখলাম তার এই পানির মধ্যে সে পরীক্ষা নিয়েছে, অতএব তার নাম দেওয়া হয়েছে ওয়াটার মিলন। আবার কেউ কেউ সে কাউকে ফার্মিং মুরগি রেখেছে, আর কেউ কেউ তার বলছে সে মুরগি মিলন। এই যে নানা ধরনের ট্রল ইয়াং যে পোলাপানরা করছে, এই বাচ্চারাই করছে, তারা আবার মিলন সাহেব পদত্যাগ চাচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? যে এই পদত্যাগটা কি তাদের চাওয়ার ব্যাপার, এই কারণে এভাবে চাওয়াটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? আমার কাছে শিক্ষক হিসেবে এই ধরনের মামু বাড়ির আবদার কখনোই লজিক্যাল মনে হয় না। বিকজ দেখেন, উনি একজন সম্মানীয় মানুষ, তিনি একটা কথা বলে ফেলেছেন, সেটার জন্য উনি কিন্তু আবার ওই আম, ব্যাপারগুলি নিয়ে পুনরায় মনে হয় বিবৃতিও দিয়েছেন, এবং সেটাকে সে জি। কারেকশন করারও চেষ্টা করেছেন। সুতরাং একটা ব্যক্তি যখন সেটাকে কারেক্ট করার চেষ্টা করেন, এবং সে একজন সিনিয়র মানুষ এবং একজন মন্ত্রী, এবং উনি মানুষ হিসেবে এমন না যে সে কাউকে খুব হার্শলি কথা বলছে, ওরকমও না। মানে হি ইজ এ সুইট পার্সন, তার তার ওরকম কোনো ইন্টেনশন নাই যে সে আম, আপনার ইচ্ছে করে জাতিকে মানে স্টুডেন্টদের ফেল করাবে, এটা তো ওনার ইন্টেনশন না। হয়তো ওনার যে স্ট্র্যাটেজিটা সেটা রং হতে পারে, কিন্তু ওনার উদ্দেশ্যটা তো রং না। হয়তো উনি যেই সময় পড়াশুনো করেছে, যে সময় উনি শিক্ষামন্ত্রী ছিলেন, ওই সময় থেকে হয়তো তিনি বের হতে পারছেন না। সেটার পেছনেও মানে সেটার পেছনে ওনাকে দায়ী করা যায় না। আপনি মন্ত্রী হিসেবে আপনি তাকে চুজ করে, মানে এই সরকার তাকে চুজ করেছে। সুতরাং এই ব্যাপারটাকে মানে ভিন্নভাবে ডায়ালগের মাধ্যমে এই জিনিসটাকে সলভ করা এই যে সম্ভব। দেখেন, এই যে আমাদের দেশে যে মোরাল ডিগ্রেডেশন হয়েছে নতুন প্রজন্মের, সেটা আসলে দীর্ঘদিন ধরে ধরে তৈরি করা হয়েছে, বিশেষ করে ইউনুস হিমসেলফ, উনি এটার জন্য অনেক দায়ী। এবং ইউনুস গভর্নমেন্ট, উনি এই যে স্টুডেন্টদেরকে বেপরোয়া বানিয়ে দিয়েছে, গালিবাজ বানিয়ে দিয়েছে, স্টুডেন্টদেরকে মব বানিয়ে দিয়েছেন। এখন উনি যে এই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছেন, নতুন প্রজন্মটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, ওখান থেকে উন্নত মানে ওখান থেকে বেটার পজিশনে যাওয়া, আবার তাদের একটা সভ্য আর কি নতুন প্রজন্ম হিসেবে ফিরে যাওয়া হয়তো অনেক ডিফিকাল্ট হবে। কারণ তারা 2 বছর মপ করে মজা পেয়েছে, তারা 2 বছর নিজের হাতে আইন তুলে নিয়েছে, যা খুশি তাই বলেছে, যা খুশি তাই করেছে, যেখানে খুশি সেখানে দাবি দয়া নিয়ে বসে পড়েছে। এবং 2 বছর দেখেছে যে আমি যদি এই দাবি তুলি, বা আমি এখানে ওই যমুনা ঘেরাও করি, যে ওই যে তারা নাকি মার্চ টু যমুনা মার্চ টু আর কি কোথায় ওটা, আম, এখন যেটার যে আমার নামটা ভুলে গেছি, সেই মার্চ করবে। তো লং মার্চ টং মার্চ করবে, এই যে চাইলেই হচ্ছে আপনার লং মার্চ করা, রাজুতে আয়, ও অমুকের পদত্যাগ করানো, ওদের ওদের কথায় পদত্যাগ করতে হবে। এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। ইয়াং জেনারেশন ঠিক আছে, তারা অনেক মানে আন্দোলনে বড় বড় ভূমিকা রেখেছে, সেটার জন্য আমরা স্বাধীনতার ভূমিকা রেখেছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি সবসময় স্টুডেন্টদের পক্ষে, কিন্তু আমি স্টুডেন্টরা আইন হাতে তুলে নেবে এবং স্টুডেন্টরা পদত্যাগ করবে, ওই যে কিছুদিন আগে ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে পদত্যাগের যে পেপার লিখে লিখে, যে এই পেপারটা আপনি জমা দেন, এই যে জোর জবরদস্তি মানে স্টুডেন্টরা শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে দেওয়া, এইগুলির যে কালচার যে একটা তৈরি হয়েছে, ওই কালচারটা থেকে তারা বের হতে পারছে না। ভেবেছেন এখন নতুন সরকার এসছে, আগের মতো তো মব চাইলেই করতে পারবে না, এখন তো শক্ত হাতে দমন করবে, এবং করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এই ব্যাপারে এই যে বসে যাওয়া বা আন্দোলন করতে নামা, এত মানে পরীক্ষা যদি তারা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ডায়ালগটা করে, তারা যদি আপনার প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় সুন্দরভাবে, এবং তারা তাদের দাবি দেওয়াটা জানায় যে আমাদের
এই প্রবলেম হয়েছে, এই পরীক্ষাগুলি আমাদেরকে রিটেক করানো উচিত, এই পরীক্ষাগুলি পুনরায় নেওয়া উচিত, আমাদের মানসিক অবস্থা ভালো ছিল না, সেটাতেও সরকার দাবি দেওয়া মেনে নিবে। এখানে এই ধরনের ভায়োলেন্স তো করাটা ঠিক না। এবং তাদের কথায় একটা পরীক্ষার মানে একটা বোর্ড পরীক্ষা প্রবলেমের কারণে যে পুরা শিক্ষা মন্ত্রণালয় বা পুরা শিক্ষামন্ত্রীকে যে মানে অব্যাহতি দিবে বা তার পদত্যাগ দাবি করবে, এটা কোনো যুক্তিযুক্ত দাবি হতে পারে না, এটা মামু বাড়ির আবদার হতে পারে। আসাদ ভাই, আমরা দেখতে পাচ্ছি যে একটি সাক্ষাৎকার সামনে আসার পরে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরত আসতে চান। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5 আগস্ট 2024 ভারতে চলে গেছেন বলে আমরা শুনেছি। তিনি সাংবাদিকদের সামনাসামনি সাক্ষাৎকার দিচ্ছেন না কেন, বা সাংবাদিকরা তার সাক্ষাৎকার সামনাসামনি নিচ্ছেন না কেন? অন্ততপক্ষে টেলিফোনে নিয়ে তার গলার আওয়াজও আমরা কেন শুনতে পাচ্ছি না? গত 2 বছরে তার কোনো ছবি আমরা কেন দেখতে পাই নাই? তিনি কেন প্রেস কনফারেন্স করতেছেন না, প্রেসের সামনে আসতেছেন না? আমার একটা হাইপোথিসিস আছে, হাইপোথিসিসটা হচ্ছে যে তিনি ভারতে বন্দী অবস্থায় আছেন। আপনাদের কথা আমরা একটু শুনতে চাই যে আসাদ ভাই, শেখ হাসিনা কেন একজন সাংবাদিককে বা কোনো সাংবাদিককে সামনাসামনি ইন্টারভিউ দিচ্ছেন না? এটার ফলে তার পক্ষে নিজের থেকে কোনো ডিসিশন নেওয়া মনে হয় না এটা তার পক্ষে সম্ভব আর কি। ফলে তাদের ক্লিয়ারেন্স ছাড়া উনি কারোর সাথে কথা বলতে পারবেন না, বা তারাই বলে দেবে যে কার সাথে কথা বলবে। আর তিনি যে জায়গাটাতে আছেন সেটা একটা সংরক্ষিত এলাকা, আমি ওই এলাকাটা বেশ মোটামুটি চিনি, লোদি গার্ডেনের কাছে, খুবই মানে পশ ভিআইপিদের এলাকা সব। তো আমার ওইটাই মনে হয় যে তাদের সম্মতি ছাড়া বা তাদের মানে কি বলবো এটাকে, অনুমতি ছাড়া, অনুমতি হয়তো বলাটা ঠিক, আমি অ্যাজ আই সেড আমি জানি না আর কি 1 নম্বর। আর যেহেতু তিনি একটা বিদেশে আছেন, বিদেশের সরকারের অতিথি হিসেবে আছেন, ফলে এটা ধরেই নেওয়া যায় যে তাদের ক্লিয়ারেন্স না পেলে তার পক্ষে এই ধরনের কথাবার্তা বলা মনে হয় ঠিক, উনি মনে করছেন যে ঠিক হয় না। আর তার যারা হোস্ট তারাও হয়তো একই কথা, একই বিবেচনায় সেটা করেছেন। আসাদ ভাই, আমার 3টা প্রশ্ন আছে আপনার এখানে। যে আপনি বলছেন যে তিনি ভারত সরকারের অতিথি হিসেবে আছেন, আপনি বলছেন ও তাদের ক্লিয়ারেন্স ছাড়া তিনি কথা বলতে পারবেন না। অতিথি ক্লিয়ারেন্স ছাড়া কথা না বলতে পারা মানে তো তাকে মনে হয় যে তিনি বন্দী আছেন, তার চলাফেরা কথা বলা সীমিত। 2 হচ্ছে তিনি যে লোদি গার্ডেনে আছেন সেটা আমরা আসলে কি করে জানি? সেটা আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম, তারপরে আর একটা বাসার ছবিও দেখলাম জানি কোথায় আর কি। তো ওই এলাকাটাতেই, মানে ওটা তো অ্যাজ ইউ নো ওটা হলো মানে সমস্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, জেনারেলদের বাড়ি আর কি, ওই এলাকায় সব সরকারি বাড়ি আর কি সব। তো সেখানেই তাকে রেখেছে। এবং মানে যে এখন বন্দি আছে কিনা সেটা তো আর আমি বলতে না, পারবো না। লোদি গার্ডেন্সে উনি আছেন সেইটা আমরা, আপনি বাড়ি ছবি দেখার কথা সেটা বলছেন, অনুমান আমি কোনো প্রামাণ্য আমি এখন পর্যন্ত দেখিনি। লোদি গার্ডেন্সে জেনারেলরা থাকেন, সাবেক মন্ত্রীরা থাকেন, সে মানে যে কোনো গিভেন টাইমে 300 সাংবাদিক সেখানে থাকে, সেইটাও আমার দেখা, মানে নিজেও দেখা আছে। কিন্তু আমি যদি অন্য আরেকটা কথায় আসি, যে অন্যান্য সরকার প্রধান যারা বিতাড়িত হয়েছেন বা দেশ ছেড়ে তারা চলে গেছেন বা স্বেচ্ছা নির্বাসনে গেছেন, তাদের সঙ্গে কিন্তু অন্যদের দেখা করার অনুমতি ওই সরকার দেয় না বা অনুমতি পায় না, এরকম উদাহরণ আমাদের সামনে আর আছে কিনা আসাদ ভাই? যেমন আমরা জনাব তারেক রহমানের কথা বলতে পারি। জনাব তারেক রহমানের সাথে আমার নিজেরই কথা হয়েছে যখন তিনি সেখানে নির্বাসনে ছিলেন ইংল্যান্ডে। আরো অনেকের কথা হয়েছে, অনেকের ছবি আছে, আমার সঙ্গে হয়তো ছবি নাই, কিন্তু অনেকের সঙ্গে ছবিও আছে, কথাও আছে। তো সেইটাই আর কি। তো তিনিও তো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন সেইখানে, তাই না? হ্যাঁ, তার তো এই দেশের আইনে তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।
তো শেখ হাসিনাও সাজাপ্রাপ্ত আসামি, মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এখন এটার যে কি ক্যালকুলেশন, সত্যি কথা বলতে কি আমার কোনো ইনসাইড ইনফরমেশন নাই এই ব্যাপারে, আমি ঠিক জানি না এগুলোতে। আর যেটা জানি না সেটা নিয়ে মানে কোনো স্পেকুলেশন করতে চাই আচ্ছা, না। লাস্ট প্রশ্ন, আপনি যেহেতু জানেন না সেটা নিয়ে আপনি স্পেকুলেশন করতে চান না, ফেয়ার এনাফ। আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থায় আমার কাজ করার অভিজ্ঞতায় হোক বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে বাইরে হওয়া প্রতিবেদনগুলি পড়ে দেখি হোক, যে আমরা কিন্তু ইমেল সাংবাদিকতা বা ইমেল সাক্ষাৎকারকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে দেখি না, কারণ আমরা যেহেতু জানি না ওই পারে আসলে উত্তরটা তিনি দিচ্ছেন কিনা, সম্পূরক প্রশ্ন করতে পারি না। কিন্তু পরপর কয়েকটা ইমেল সাক্ষাৎকার আমরা তার দেখলাম, রয়টার্সের মতো বড় প্রতিষ্ঠানও এইটা ছাপালো। এইটা সম্পর্কে মানে সাংবাদিকতার দিক থেকে এইটাকে আপনি আসলে কি মনে করেন? প্রথম কথা হলো রয়টার্স, হ্যাঁ না রয়টার্স তো আমরা সবাই জানি যে মানে আন্তর্জাতিক যে নিউজ এজেন্সি গুলো আছে তার মধ্যে নাম্বার 1 সেটা, তারপরে এপি, তারপরে এএফপি, মানে ইংরেজি মাধ্যমের কথা বলছি আমি। তো ফলে এবং রয়টার্স এর এডিটোরিয়াল মানে ইজ ভেরি রিজিড, মানে তারা অনেক হিসাবপত্র করে যাচাই বাছাই করে তারা রিপোর্ট গুলা ছাপে, এটুকু আমি জানি মোটামুটি। এখন তারা যখন এই রিপোর্টটা দিয়েছে, তবে আমি মনে করি যে তাদের নিশ্চয়ই তারা অথেন্টিক সোর্স থেকেই এটা দিয়েছে এবং তার সাথে হয়তো কোনোভাবে যোগাযোগ করেছে, এইটুকুই বলতে পারি। মানে রয়টার্স কোনো মানে স্পেকুলেশনের ভিত্তিতে বা কারো ফেক কোনো ইয়ে থেকে এটা তারা যাচাই বাছাই না করে এটা করেনি বলে আমার ধারণা। তার মানে আমি একটু সাবির ভাইয়ের কাছে আসি। আরশাদ ভাইয়ের কথায় আমি এই লাইনটা বলতে পারি কিনা, এটা আরশাদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, যে ক্লিয়ারেন্সের কথা আপনি যেটি বলতেছিলেন যে হোস্ট কান্ট্রির ক্লিয়ারেন্স, তাহলে রয়টার্সের এই ইন্টারভিউটার ক্ষেত্রে ছিল, এতে প্রতিবাদ হয়, সেটা তো বোঝাই যায় আর কি। ওকে ওকে, আমি একটু একই প্রশ্ন নিয়ে আমি জনাব সাবির মোস্তফা আপনার কাছে আসতে চাই। সাবির ভাই, শেখ হাসিনা সামনে আসতেছেন না, শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন না, শেখ হাসিনার গলার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যতটুকু, সেগুলি টেলিফোনে তিনি তার ইনসিগনিফিকেন্ট কিছু নেতৃবৃন্দের সাথে কথাবার্তার টেলিফোনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছেন, টেলিফোনে কথা বলতে পারতেছেন, ওবায়দুল কাদের, অন্যান্য নেতৃবৃন্দকেও আমরা সামনে দেখছি, শুধু শেখ হাসিনাকে দেখছি না। এর কারণ কি হতে পারে এবং একজন সাংবাদিক হিসেবে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? আর আরশাদ ভাইয়ের সঙ্গে আরশাদ ভাইয়ের আলোচনাগুলি তো আপনি শুনেছেনই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই রয়টার্সের যে লেটেস্ট ইন্টারভিউটা যেটা নিয়ে এত, তারা 1 ঘন্টা মানে গভীর রাত বলছিল যে একদিন থেকে আরেক দিন, অর্থাৎ লেট নাইট 1 ঘন্টার বেশি সময় ধরে তারা টেলিফোন ইন্টারভিউটা নিয়েছে। কিন্তু কেন ওই অডিওটা তারা ইউজ করলো না বা সার্কুলেট এই করলো না? টেলিফোনের ইন্টারভিউ থাকলে সেটা অডিওটা কেন শোনানো হবে না? কিন্তু এখানে আপনি দেখেন ওই রিপোর্টে কিন্তু 3 জন স্টাফ ইনভলভ ছিল, একজন না। দিল্লিতে একজন, ঢাকায় একজন, আর লন্ডনে তাদের বেসিক্যালি তাদের এডিটর ইনভলভ ছিল। সো এখানে কোনো কারসাজি হয়েছে বা কারচুপি হয়েছে সেরকম আমি মনে করি না। এখন প্রশ্ন হচ্ছে, আমারও মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এখনো কেন জনসমক্ষে আসছেন না, কেন ভিডিওতে আসছেন না বা কেন লাইভ কোনো অনুষ্ঠানে আসছেন না, এটা নিয়ে একটা স্পেকুলেশন আছে। কিন্তু আমি আজকেই একজন ভারতীয় সাংবাদিকের সাক্ষাৎকার শুনছিলাম, যিনি নিজেকে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ বলে দাবি করেন এবং এটাও দাবি করলেন যে তিনি সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এবং তার ব্যাখ্যা হলো যে শেখ হাসিনা, ওই যে আপনি যেটা বলছিলেন, শেখ হাসিনা হচ্ছে ভারতের অতিথি, বন্দী না। কিন্তু তিনি চাচ্ছেন যে ধাপে ধাপে ধীরে ধীরে পাবলিকের সামনে আসছে। সেটা কেন, সেটার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তার কথা হচ্ছে যে এটা ভারত সরকারের কোনো বিধিনিষেধ না, ভারত সরকার সেটা নিয়ন্ত্রণ করে না যে কার সাথে কথা বলতে পারবে বা কার সাথে কথা বলতে পারবে না। এবং এটা আমি আগেও শুনেছি যে বিভিন্ন দেশ থেকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন। তারা গিয়েছেন, দিল্লিতে দেখা করেছেন। এবং লন্ডন থেকে একটা ডেলিগেশন, আওয়ামী লীগের ডেলিগেশন কয়েক মাস আগে গিয়ে দেখা করে এসছে এবং তারা অনেক কথা বলেছে যে শেখ হাসিনার সাথে তাদের কি কথা হয়েছে, তাকে দেখতে কেমন লেগেছে, তার মনোবল কি, তার শারীরিক অবস্থা কি, সবগুলোই নাকি খুব ভালো, এই রিপোর্ট তারা দিয়েছে। কাজেই সে যে একেবারে বন্দি অবস্থায় কোথাও লুকিয়ে আছে তা না। তবে এই ভারতীয় সাংবাদিক আরেকটা কথা বললেন, যেটা আমি আরশাদ মাহমুদের সাথে কথার সূত্র ধরে বলি, যে তিনি যে লোধি গার্ডেনের কাছে থাকতেন সেটার একটা
আবার আমরা পেয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল টাইমসের একটা রিপোর্টে বহু আগে যে তাকে লোধি গার্ডেনে মাঝে মধ্যে সন্ধ্যায় হাঁটতে দেখা যায়, কিন্তু এই ভারতীয় সাংবাদিক বলছেন যে তাকে 3বার মুভ করা হয়েছে, তার নিরাপত্তার জন্য তাকে 3বার মুভ করা হয়েছে, যে 1 বছর আগে তিনি যে বাসায় ছিলেন এখন তিনি সেই বাসায় নেই, এবং এর মধ্যে তিনি আরেক দফা বাসা চেঞ্জ করেছেন। তো এটা নাকি ভারত সরকার মনে করে যে তার নিরাপত্তার প্রতি এখনো একটা হুমকি আছে, ভারতেও, এবং ভারতের মাটিতেই একটা হুমকি, ভারতের মাটিতেই মাটিতেই তিনি আছে। এত অনিরাপদ বোধ করছেন। হ্যাঁ, এবং সেই কারণে নাকি তাকে এখনো ওই নিরাপত্তার কারণে কোনো পাবলিক অনুষ্ঠানে যাওয়ার উপর মানে মানে বিধিনিষেধ না, তবে তাকে এনকারেজ করা হয় বা ডিসকারেজ করা হয় মানে না যাওয়ার জন্য। আর সেই জন্য তার বাড়িও মুভ করা হচ্ছে, কারণ তার নিরাপত্তাটা ভারতীয় সরকারের হাতে। এবং এটা হচ্ছে এই ভারতীয় সাংবাদিকের কথা, এবং যিনি শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ বলেই নিজেকে দাবি করেন। তো এটা কতটা সত্য আমি জানি না, আমি এইটুকুই শুনেছি। আর মানে ইন্টারভিউর ব্যাপারে যেটা বলছেন, আমি আরেকটা জিনিস জানি যে 2টো গণমাধ্যম, ব্লুমবার্গ এবং এনপিআর, আমেরিকার যে ন্যাশনাল পাবলিক রেডিও, এনপিআর একটা আমি কনফার্ম, কারণ এনপিআর যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তাকে আমি চিনি, তার সাথে আমার কথা হয়েছে। ওই ইমেলের ইন্টারভিউটা তারা কিন্তু ব্যবহার করেনি শেষমেশ। তারা শেষমেশ করেছে যে না, একজন পলিটিশিয়ানকে আমরা ফেস টু ফেস ইন্টারভিউ করতে চাই, যাতে আমাদের প্রশ্ন যা আছে এগুলো করতে পারি। আর ব্লুমবার্গও নাকি ইমেলের নেওয়া ইন্টারভিউ তারা আলটিমেটলি ব্যবহার করেনি। সো আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু শেখ হাসিনাকে সাক্ষাৎকার নেওয়ার একটা প্রবল ইচ্ছা আছে, কারণ শেখ হাসিনা এখনো তাদের দৃষ্টিতে বাংলাদেশে এখনো একটা প্রভাবশালী এবং প্রাসঙ্গিক একজন রাজনীতিক। কিন্তু তারা চাচ্ছে যে সামনে বসে ক্যামেরার সামনে তাকে মানে ইন্টারভিউ দিতে হবে। তো তিনি এখনো সেটা দিচ্ছেন না কেন? সেটা কারণ তিনি তো কখনোই তো তিনি মানে লজ্জা পেয়ে লুকিয়ে থাকেননি, সবসময় তো সাংবাদিকদের সামনে। আমি একটু জি আসাদ ভাই, খালেদ আমি একটু ইন্টারাপ্ট করি। ওই সাবির কথাটা বললো যে তার ওইরকম বিধিনিষেধে মানে লোকজন ইউরোপ থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, তার সঙ্গে দেখা করছে। তো আমি মোটামুটি মানে যা বুঝতে পারি আর কি, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের বা ইন্ডিয়ার যারা হ্যান্ডলার তাদের ভেটিং ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, দ্যাটস ফর শিওর। কেমন? আর 2 নাম্বার ব্লুমবার্গ বা এনপিআর, যেটা আমার প্রশ্ন হচ্ছে, তারা যদি তাকে বলেই থাকে যে তোমার এটা করবো না আমরা, মানে সামনাসামনি কথা বলা বা তাহলে ইমেলে উত্তর দিতে সে রাজি হলো কেন, বা তারাই বা তাকে ইমেল পাঠাইলো কেন, এটা আমি বুঝলাম না। এটা হয় কি, মানে ওই ইন্টারভিউ নিতে রাজি হয় এক লেভেলের লোক, রিপোর্টার বা, কিন্তু যখন এটা একেবারে তাদের এডিটোরিয়াল বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে যাবে এটা ক্লিয়ারেন্সের জন্য, তখনই সেই প্রশ্নটা তোলা হয় যে এই মানে তোমরা কত শিওর যে সেই উত্তরগুলা দিচ্ছে। ইমেলের সাক্ষাৎকারের সমস্যা ওইখানেই যে উত্তরগুলা পড়ে মনে হয় না যে এটা শেখ হাসিনার নিজের লেখা উত্তর। ল্যাঙ্গুয়েজটা যেরকম, ল্যাঙ্গুয়েজটা অনেক সময় আমি যেরকম মনে করেছিলাম যে উত্তরগুলা তার আইনজীবীরা লিখে দিচ্ছে। এটা খুবই, সাবির ভাই আপনি একদম মানে আমি বলি যে আপনারা দুজনই একদম মানে আমার কৌতূহলটা মেটানোর জন্য আপনি যদি একটু বলেন যে নিরাপত্তার প্রশ্ন যদি তার ভারতে থেকেও থাকে, সেই ক্ষেত্রে তিনি ভিডিও ইন্টারভিউ দিতে পারেন, সারা পৃথিবীর থেকে নেতারা ভিডিও ইন্টারভিউ দেন, তার কোনো ধরনের মানে মানে আমরা বুঝতেই পারি না তিনি কোন জায়গা থেকে এটা দিচ্ছেন, সেটা উনি দিচ্ছেন না, আসলে তার অডিওটাও শোনানো হচ্ছে না। এখন আমরা কি করে মানে আসাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ক্লিয়ারেন্সের কথা। আমার কাছে কারো কথা বলার জন্য যদি ক্লিয়ারেন্স লাগে, আমার কাছে এর অনুবাদ হচ্ছে তিনি বন্দী আসেন, যে তার কোনো স্বাধীনতা নাই, তার কোনো স্বাধীনতা নাই। আমি এই পর্যায়ে এটা সাবির ভাইয়ের কাছে এটা প্রশ্ন করতে চাই, আমি আসাদের কাছে ফেরত আসছি যে সাবির ভাই, মিডিয়া কি এনাফ চেষ্টা করেছে জানার জন্য? মিডিয়া কি তার গতিপথটা দেখতে চেষ্টা করেছে? মিডিয়া কি জানতে চেষ্টা করেছে তিনি আসলে কোথায় আছেন? কারণ ইতিহাসের খাতিরে তো এই প্রশ্নগুলি জানা দরকার। যারা বড় বড় মিডিয়া আছেন, বিবিসি আছেন, রয়টার্স আছেন, এএফপি আছেন, এপি আছেন, তারা কিছুদিন পর পর আমাদেরকে একটা ইমেল ইন্টারভিউ ধরায় দিচ্ছেন, যেটার আধা পয়সা গুরুত্ব আমার কাছে নাই। এখন ঘটনা হইতেছে যে এটা কেন, মানে ইন্টারন্যাশনাল মিডিয়া এই আগ্রহটা কেন নিতেছে না, বা এটা জানার চেষ্টা কেন করছে না? এটা খুব ডিফিকাল্ট বলা যে কেন তারা শেখ হাসিনা কোথায় আছে সেখানে মানে কেন মানে খোঁজ নিচ্ছে না। কারণ পৃথিবীতে অনেক যে পাপারাত্সি বলে যেই বস্তু জিনিস আছে দুনিয়াতে, তারা তো সবাই এই ধরনের লোকজনের ছবি খুঁজে বেড়ায়।
যে শেখ হাসিনার একটা ছবি যদি কোনো একটা ফটোগ্রাফার নিতে পারে, যে তার বাসায় বা তার বাইরে বা লোধি গার্ডেনে বা যেখানেই হোক, তাহলে তো এটা অনেক 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 মূল্য থাকবে এই মুহূর্তে। তো তাহলে এই ফটোগ্রাফাররা কোথায়? তারা কেন চেষ্টা করছে না ট্র্যাক ডাউন করতে শেখ হাসিনা কোথায়? এটা একটা প্রশ্ন, এটা একটা লেজিটিমেট প্রশ্ন যে শেখ হাসিনা হয়তো আসতে চাচ্ছে না, কোনো কারণ থাকতে পারে, ভারত সরকারের বিধিনিষেধ থাকতে পারে, হয়তো নিরাপত্তার বিষয়টাও থাকতে পারে, কিন্তু সাংবাদিকরা কেন চেষ্টা করছে না? তারা কি ইন্ডিয়ান সরকারের এত অনুগত যে ইন্ডিয়ান সরকার বলছে ভাই তোমরা এটা তাকে ফাঁস করো না? তার এবং সরকার যত না চাইবে তত তো আরো বেশি করার কথা সাংবাদিকদের, আমি সরলভাবে যেটা বুঝি আর কি। আচ্ছা, আমি একটু আসাদের কাছে জিজ্ঞেস করি, আসাদ আপনার কাছে কি মনে হয় যে ইন্টারন্যাশনাল মিডিয়া কি মানে এনাফ চেষ্টা করছে, মানে উনার যত নিউজ ভ্যালু আছে, মানে উনাকে প্রশ্ন করার যত নিউজ ভ্যালু আছে, সেটাকে এনাফ চেষ্টা করা হয়েছে আসলে? না, এখন সারা দুনিয়াতে এত ঘটনা ঘটছে, সত্যি কথা বলতে কি মানে শেখ হাসিনা এখন আর ওই অর্থে রেলিভেন্ট না ইন্টারন্যাশনাল, মানে আমরা যারা ইন্টারন্যাশনাল বলতে যারা বুঝি, যেমন আমেরিকা, ইংল্যান্ড বা জার্মানি, ফ্রান্স, এইগুলো যেটাতে বুঝি। তো এখন অ্যাজ ইউ নো, গত মানে শুরু থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, তারপরে মিডল ইস্টের তারপরে গাজা, এইসব নিয়ে মানে দে আর সো প্রিঅকুপাইড এন্ড বিজি উইথ অল দিস স্টোরিজ। শেখ হাসিনা ইজ নো লঙ্গার দ্যাট। না কিন্তু আসাদ ভাই, সবকিছুর তো একটা প্রথমবারের গুরুত্ব আছে জার্নালিজমে। তিউনিসিয়া অত একটা গুরুত্বপূর্ণ দেশ না, কিন্তু তিউনিসিয়ার আরব বসন্তের পরে তিউনিসিয়ার লিডারকে ইন্টারভিউ করার তো একটা বিরাট ব্যাপার ছিল ইয়ার জন্য। আমি কথার কথা বলতেছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তো শেখ হাসিনার ইন্টারভিউ করা, শেখ হাসিনাকে জানতে চাওয়া যে ওয়াই ডিড শি ডু দিস, তারে কেন আইসা পড়তে হইলো, এটা তো মানে ফার্স্ট হ্যান্ড স্টোরি, পৃথিবীতে যত ঘটনাই ঘটুক। না, সবই ঠিক আছে। যেমন টিউনিশিয়ার ওই যে বেন আলী, না ওই যে করছিল যে, তো যাই হোক, তো সেও তো, তাকে তো কোনো ইন্টারভিউ দিতে কোথাও দিয়েছে বলে আমি দেখি নাই আর কি কোথাও, বিকজ হি ওয়াজ অলসো আন্ডার হাউস অ্যারেস্ট ইন সাম ওয়ে। অ্যাবসলিউটলি, আমি এটা জানতে চাইছি যে না ওই আমি তো সেই কথাটা প্রথমেই বললাম, তাকে হয়তো মানে ঘরের মধ্যে বন্দি করে রাখে নাই, বাট এটা আমি মোটামুটি নিশ্চিত যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন ভাবে তাকে করে রাখছে যে তাদের মানে অনুমতি ছাড়া বা তাদের ক্লিয়ারেন্স ছাড়া এবার কারোর সাথে দেখা করতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার, ইটস ইম্পসিবল। এইবার আমি বুঝতে পারছি, শেখ হাসিনা হলো তাদের কাছে একটা ট্রাম্প কার্ড, তাকে দিয়ে তারা অনেক কিছু করাবে, সেই ধরনের চিন্তা ভাবনা থাকাটা খুবই স্বাভাবিক। এখনো তাদের কাছে ট্রাম্প কার্ড। আচ্ছা জি, সাবির ভাই কিছু যোগ করতে চাই। আমি জাস্ট ওই বেন আলীর সাথে একটা মানে পার্থক্য, বেন আলী তো আছে সৌদি আরবে। সৌদি আরব কিন্তু যখন কাউকে আশ্রয় দেয় বাইরের কোনো রাষ্ট্রনায়ককে, তাকে কিন্তু কোনোভাবেই কোনো রাজনীতি করতে দেয় না। ভারতে বসে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের রাজনীতি করতেছে সক্রিয়। তাই তিনি তো রয়টার্স সাক্ষাৎকারই বললেন যে 125টা নির্বাচনী এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে তার যোগাযোগ হয়েছে, কিন্তু সৌদি আরব কিন্তু সেটা কোনোভাবেই অ্যালাউ করে না, একেবারে চুপ থাকতে হয় তাদের। না আর ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবের পার্থক্যটা এটাই, বিকজ ইন্ডিয়ার ইন্টারেস্টে তারা শেখ হাসিনাকে দিয়ে এগুলা বলাবে বা করবে, এটা তো কোয়াইট অবভিয়াস, তাই না? ইন্ডিয়ান ইন্টারেস্ট। আমি এই সিরিজের শেষ প্রশ্ন সাবির ভাইয়ের কাছে করতে চাই, তার আগে দুজন দর্শকের একটু মতামত একটু সুন্দর লাগলো, এটা একটু পড়ে শোনাই। একজনের নাম জালাল আহমেদ, উনি বলছেন আপনার অনুষ্ঠান এখন তেলবাজি হয়ে গেছে, আপনি খুব তেলবাজ, আপনাকে ঘৃণা করি। আরেকজন ইমরান খান, উনি বলছেন খালেদ মহিউদ্দিন সেই ফার্মের সাংবাদিক, যে ফার্মের সাংবাদিক কমফোর্ট জোনের বাইরে কারো ইন্টারভিউ নিতে অভয় পায় না। আমি ঠিক বুঝতে পারলাম না, যাই হোক। হাওয়েভার থ্যাংক ইউ আপনাদের। আমি এই সিরিজের শেষ প্রশ্ন করতে চাই যে সাবির ভাই, শেখ হাসিনা মানে আমি যদি সময়ে পিছিয়ে 2024 সালে 5 আগস্ট যাই, শেখ হাসিনা যখন ভারতের মাটিতে অবতরণ করেন তার ব্যক্তিগত বিমানে, মানে সরকারি বিমানে বা সরকারি হেলিকপ্টারে, তখন কি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভারতে পা রেখেছিলেন কিনা? মানে আগে পদত্যাগ, পরে সেখানে যাওয়া, পদত্যাগই করেন নাই, ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতে সেখানে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, মানে তার স্ট্যাটাসটা কি ছিল, এটা কি আমরা জানি কি? না, একটা জিনিস আমার মনে হয় পরিষ্কার যে শেখ হাসিনা লিখিত কোনো পদত্যাগপত্র কাউকে দিয়ে যাননি। এটার মানে আমার মনে হয় অ্যাকসেপ্টেড, কিন্তু তার মানে এই না যে 5ই আগস্ট তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কারণ রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এক জিনিস আর লিখিত পদত্যাগপত্র হচ্ছে আরেক জিনিস। রাজনৈতিক বাস্তবতায় যখনই সেনাপ্রধান সব রাজনৈতিক দলের
নেতাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে বললেন যে আমরা একটা অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করি, তখনই কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই। খাতা কলমে হয়তো থাকতে পারে, কিন্তু বাস্তবে তিনি নেই। কাজে তিনি যখন ওই দিল্লিতে বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে গেলেন, অবতরণ করলেন, তখন কিন্তু ভারত তাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছে, নট কারেন্ট ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত। এটাই হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। Okay. এবং ইন্ডিয়া রাজনৈতিক বাস্তবতা মেনে কাজ মানে যা করার করেছে এবং তাকে আশ্রয় দিয়েছে। মূল কথা হচ্ছে ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। এখানে একজন প্রধান কাজেই আপনি মনে করেন যে তিনি পদত্যাগ করেই আসলে ভারতে গিয়েছেন, মানে তার আসলে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রোটোকল দিতে হয় নাই ভারতের? না, আমি মনে করি না যে তিনি লিখিত কোনো পদত্যাগ পত্র দিয়ে গেছেন। আমি মনে করি পদত্যাগটা হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতার নিরিখে। তিনি আর প্রধানমন্ত্রী নেই, এটা হচ্ছে বাস্তবতা, এবং ভারত সেই বাস্তবতার মেনেই তাকে গ্রহণ করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে। তিনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু, সেই জন্য তার কাছে আশ্রয় মানে নিরাপদ আশ্রয়ের জন্য গেছেন। ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে, এইটুকুই, প্রধানমন্ত্রী হিসেবে না। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে এটা পাবলিকলি ঘোষণা করার আগে এটা ভারতের কাছে এই তথ্য গেছে যে তিনি আর প্রধানমন্ত্রী নাই। ভারতের সাথে তো আগে যোগাযোগ করা হয়েছে। না, এখানে আমি একটু বলি। এখানে প্রথম কথা হলো যে ইন্ডিয়ান যে আর্মি চিফ আছে সে নিজে বলছে, নিজে মানে পাবলিক ইয়েতে বলছে যে জেনারেল ওয়াকারের সঙ্গে যখন আমরা দেখলাম যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, তখন তার সঙ্গে কনস্ট্যান্টলি আমি কথাবার্তা বলেছি, এবং কিভাবে তাকে ওখান থেকে সেফলি আমাদের এখানে নিয়ে আসা যায়। ফলে তারা তো সবকিছুই জানতো। মানে এবং ভারতীয় আর্মি চিফ, এটা ভারতীয় আর্মি চিফ না, অজিত দোভাল বলেছেন। না, অজিত দোভাল না, ভারতীয় আর্মি চিফ বলেছেন যে বাংলাদেশের আর্মি চিফের সাথে বাংলাদেশের ঘটনাবলী সে নিয়ে তার সাথে এবং কথা বলল হচ্ছিল। যে আই ওয়াজ ইন কনস্ট্যান্ট টাচ উইথ জেনারেল ওয়াকার, এবং তাকে কিভাবে কখন কোথায় কিভাবে আনবে সবকিছুই আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আগের থেকেই আর কি। শেখ হাসিনার আনার ব্যাপারে আলোচনার প্রশ্নে ভারতীয় সেনাপ্রধান কথা বলেছেন কনস্ট্যান্ট, সেটা অবশ্য আমার চোখ এড়িয়ে গেছে, সেটা আমি খেয়াল করি নাই। না, এটা তো খুবই মানে বড় খবর ছিল সেই সময়। এনিওয়ে, মানে এটা ভিডিও আছে। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই। সে পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে সংবিধান মানে সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত, এইটাও আপনাদের দুজনের জন্যই প্রশ্ন। আমি প্রথমে সাবির ভাইয়ের কাছে যেতে চাই। একই ব্যাপারে আসাদ ভাইয়ের মতামত আমরা শুনবো যে সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গতকাল গঠন করা হয়েছে। জামায়াতের নেতৃত্বে বিরোধী দলের নাম দেনি, উল্টো এর প্রতিবাদে ওয়াকআউট করেছিল। তারা গণভোটের রায় বাস্তবায়ন চায়। বিএনপি এবং জামাতের এই বিরোধটাকে কতটা সিরিয়াস মনে হচ্ছে? মানে সংবিধান সংশোধন করতে হবে, এটা একটা দাবি। সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি করার পরে জামায়াতের ওয়াকআউট। আমরা বিএনপিকে দেখে মনে হচ্ছে যে তারা আসলে কোনো সংশোধনই করতে চায় না, আবার জামায়াতকে দেখে মনে হচ্ছে যে তারা আসলে, মানে আপনাদের মতামত একটু শুনতে চাই। দুইটা দল আর নাই, বিলুপ্ত হয়ে গেছে, দুইটা বা তিনটা। তো তারা চাচ্ছে ওই জুলাই সনদ পুরোটাই মানে লক স্টক অ্যান্ড ব্যারেল, কোনো মানে বিয়োগ ছাড়া সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। এইটাই হচ্ছে তাদের দাবি, কারণ এখানে অনেক কিছু আছে যেটা তাদের রাজনৈতিক মতাদর্শের সাথে মানে মিলে যায় আর কি। তো বিএনপি যেটা চাচ্ছে যে সংবিধান সংশোধন নিয়ে যেসব ধারাগুলো আছে এই জুলাই সনদে 33টার মধ্যে যেগুলাতে তারা নোট অফ ডিসেন্ট দেয়নি, শুধু সেইগুলো তারা বাস্তবায়ন করবে। এবং সেই জন্য তারা এই কমিটি গঠন করেছে। তারা কোনো ওই গণপরিষদের একটা আলাদা যেটা শপথ নিল ওই বিরোধী দলের সদস্যরা, সেই দিকে সেই হাঙ্গামায় তারা যায়নি। তো এইটা একটা বিরোধ, এবং এই বিরোধটা আমার মনে হয় প্রকট হবে যতই তারা বিএনপি, জামাত এবং এনসিপি চাইবে জুলাই সনদ পুরোপুরি সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক, এবং বিএনপি এটাকে রেজিস্ট করবে, কারণ তারা সবকিছু জুলাই সনদে যা কিছু আছে সবকিছু তারা বাস্তবায়ন করতে চায় না। এটা তাদের রাজনৈতিক মানে কর্মসূচির সাথে মেলে না। কাজেই এই বিরোধটা আমার মনে হয় চলবে, এবং জামাত এবং এনসিপি এটাকে মানে সংসদের বাইরে রাজপথে নিয়ে যাবে কিনা সেটাই হচ্ছে মেইন বিষয়। কারণ সংসদের ভেতরে জামাত এবং এনসিপির যেই শক্তি এবং জামাতের যেই পারফরমেন্স এখন পর্যন্ত, তারা যতটুকু চাপ সৃষ্টি করতে পারছে সরকারের উপর, তার চেয়ে বেশি চাপ সৃষ্টি করছে রুমিন ফারহানা, একজন এমপি স্বতন্ত্র। কাজে জামাতের সেই অভিজ্ঞতা এবং প্রজ্ঞা নেই এই সংসদীয় রীতিনীতি নিয়ে। সংসদীয় গণতন্ত্রে তারা যে সরকারকে মানে বিরোধিতা করবে,
তারা চাইবে রাজপথের থেকে একটা চাপ সৃষ্টি করতে। সো সেটা আমার মনে হয় ভবিষ্যতে আসবে, এখনই আসবে না। বিএনপি যখন এই বিভিন্ন সাংবিধানিক ধারা সংশোধন করতে থাকবে তাদের মানে কর্মসূচি অনুযায়ী, তাদের 31 দফা অনুযায়ী, আর বিএনপি এবং জামাত এবং এনসিপির যেগুলা মানে যেটা দাবি, যেটা পুরো জুলাই সনদ একসাথে বাস্তবায়ন করতে হবে, সেটা যখন হবে না, তখন তাদের রাজপথে না যেয়ে তাদের উপায় থাকবে না, কারণ তারা টোটালি ইনভেস্টেড ইন দিস জুলাই চার্টার। কাজেই এই জুলাই চার্টারটা হচ্ছে তাদের একদম মানে নিজেদের বেবি বলতে পারেন। তারা তো চাচ্ছিল যে এই নির্বাচনের আগেই জুলাই সনদটা সংবিধানের অংশ হয়ে যাক, এইটাই ছিল তাদের একটা প্রধান দাবি। কিন্তু বিএনপির চাপে সেটা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। কাজে এখন তারা চেষ্টা করবে যাতে বিএনপিকে চাপ দিয়ে এটা করানো যায়, কিন্তু আমার মনে হয় না বিএনপি এটা করতে খুব একটা রাজি হবে। কাজে একটা সংঘাত একটা আন্দোলন খেলা আসতে পারে। আন্দোলন খেলা বলছেন সাবির ভাই। আমি একটু আসাদ ভাইয়ের কাছে আসতে চাই। আসাদ ভাই, আপনি এটাকে নিয়ে কি মন্তব্য করেন? তার আগে একটা খালি মন্তব্য একটু পরে। ইমরান খান উনি বলছেন, বিইং অনেস্ট, দয়া করে বলবেন ইন্টারন্যাশনাল মিডিয়া ছাড়া বাংলাদেশের মিডিয়া কি চেষ্টা করেছে? অর্থাৎ শেখ হাসিনা ইন্টারভিউর কথা উনি বলছেন। আপনারা করেছেন অন্য কোনো নেতা বা কর্মীদের ইন্টারভিউ নিতে? আমি আমার কথা বলতে পারি যে আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করার ফল হচ্ছে আমি এই কথা বলার পরে যারা মানে আমার জুলাইয়ের যারা আন্দোলন নেতৃত্ব দেওয়া বন্ধুরা, তারা বলেছেন যে আমার বিচার হওয়া উচিত, আমাকে মানে কি করা উচিত, অনেক কিছু বলেছেন। আর আওয়ামী লীগের লোকজন বলেছেন যে আমি হচ্ছে 2 টাকার ছাপরি ইউটিউবার, আমাকে কেন শেখ হাসিনা ইন্টারভিউ দিবেন। যাই হোক, হয় আমি আসাদ ভাই আপনার কাছে জানতে চাই যে এই সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন, জামাতের নেতৃত্বে ওয়াকআউট, এটা সম্পর্কে আপনার? আমার সত্যি কথা বলতে কি, এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা নাই, মাথা ব্যথাও নাই। আমার কাছে এগুলো সব খেলা মনে হয় আর কি। খেলা কেন বলছি, যে এই পুরো জুলাই সনদটাই এখন একটা বিতর্কিত ব্যাপার হয়ে গেছে। এখন আমরা বা দেশের সাধারণ মানুষ এই জুলাই আন্দোলন নিয়ে যতটা অ্যাক্টিভ ছিল বা তাদের চিন্তা ভাবনা, তারা ভেবেছিল একটা আমূল পরিবর্তন হবে জুলাই আন্দোলনের ফসল যে সরকারটা আসছিল, মানে মোহাম্মদ ইউনূসের সরকার, তারা সত্যিকার অর্থে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা ভালো কিছু পাবো। আমরা মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে সমস্ত জিনিসগুলো, যেমন একনায়কতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা না দেওয়া, আইনের শাসনকে তোয়াক্কা না করা, তারপরে বৈষম্য কমানো, এইগুলাই মানুষের মানে আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু জুলাই এই বিপ্লবের পরে যে যারা ক্ষমতায় আসলো, বিশেষ করে মোহাম্মদ ইউনূস, তিনি এসেই তার ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার মানে হাসিল করার জন্য সমস্ত কিছু সে ভুলে গেল। হ্যাঁ, এবং সেই ভুলে যাওয়ার ফলে যেটা হলো, এই বিভিন্ন যেমন আমলারা এটা বুঝে ফেললো যে এই লোকের দিয়ে তো মানে সে তো 2 দিন পর পর বিদেশ চলে যায়, তারপরে নিজের মামলা নিজেই প্রত্যাহার করে নেয় নির্বাহী আদেশে, তারপরে তার বিরুদ্ধে যত ছিল জরিমানা ছিল সবকিছু নিজে, তারপরে নিজের ভাইপোকে সে ডেপুটি প্রেস সেক্রেটারি বানায় গ্রামীণ ব্যাংক থেকে। নূরজাহান, আসলে আপনি ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়ে এত ডেপুটি প্রেস সেক্রেটারি, এটা মানে নিজেদের লোকিত হবে, সেটা বলছি না। নিজেদের এটা প্রথম কথা হলো, আমার কথা হলো যে এটা তো একটা সরকারি মানে জনগণের টাকা, তাই না? তো আমি জনগণের টাকা আমি যাকে খুশি নিয়ে বসাই দিব, পছন্দ তাকে আমি প্রেস সেক্রেটারি করব না। আমি আজকে দলের নির্বাহী প্রধান হলে তো আমি সেটা বলছি না, কিন্তু এটা হচ্ছে একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা শেখ হাসিনাকে স্বজনপ্রীতির দায়ে দুষতাম কি কারণে? তো একই কাজ করছে সে, মোহাম্মদ ইউনূস একই কাজ করছে। নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংকে যেহেতু তার ঘনিষ্ঠ ছিল, সে এনে তাকে বা কি স্বাস্থ্য উপদেষ্টা বানাইলো। কিন্তু আসাদ ভাই, আমি যাদের সাথে সারা জীবন কাজ করছি, আমি তো তাদেরকেই সাথে চাইবো অল্প সময়ের জন্য গেলে। না, সাথে চাইবো, ভালো কথা, কিন্তু তাকে নেওয়া হলো কেন? যে তিনি অসুস্থ ছিলেন, যাতে করে সরকারি মানে জনগণের টাকায় সে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে পারবে। সিরিয়াসলি পারে। হ্যাঁ, তাকে তো কেউ দেখে নাই, সে যে কোনো কাজ করছে কেউ জানেও না, তাকে তো দেখাই যাচ্ছিল না কোথাও। তারপরে ওই যে কি লামিয়া মুর্শেদকে সে আনলো, তার ডেজিগনেশন ছিল চিফ কোঅর্ডিনেটর এসডিজি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 18 মাসের মধ্যে সে একটা মিটিং করছে এটা নিয়ে, লামিয়া মুর্শেদ। তো তাহলে আপনি তাকে এই ডেজিগনেশন দিয়া তাকে আমরা কি দেখলাম, সে আপনার পাশে বসে বসে সে নোট নেয় আর আপনার সঙ্গে বিদেশে ঘুরে বেড়ায়।
তো না মানে এটা এটা আমি মানে এটা কিন্তু ইটস ভেরি সিরিয়াস ম্যাটার। তো Okay. এইগুলা যদি আমরা আমার মনে হয় যে মানুষের, এই জন্য আমি বলছি যে মানুষের জুলাই নিয়ে যে আবেগ ছিল, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, কোনো কিছুই প্রতিফলিত হয়নি। এবং এখন আমার কাছে যেটা মনে হয় যে জামাতের এই যে কথাবার্তা বা এনসিপির কথাবার্তা, এটার কোনো বিএনপিও জানে এবং জামাত আলারাও জানে যে এটা আলটিমেটলি কোনো কিছুই হবে না। ওকে, তার কারণ এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি বলবো জামাতে ইসলামী, হ্যাঁ, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার কারণ এই আন্দোলনটার ফলে তারা মানে 18টা সিটের থেকে 68-70টা না পেয়ে কিন্তু গেছে। জুলাই NCP আন্দোলন তো শুধু না, 18 বছর ধরে ওরা স্যাক্রিফাইস করছে, ওদেরই তো বেনিফিশিয়ারি হওয়ার কথা। না না, আমার কথা হলো যে মানে যদি জুলাই সত্যিকার আন্দোলনের অর্থে বেনিফিশিয়ারি তো আর আওয়ামী লীগ হবে না। না হবে সেটা তো আমরা জানি। তার আমি বলছি যে মানে বিএনপি কিন্তু সব সব তার পরের বেনিফিশিয়ারি। প্রথমে জামাত ইসলামী, তারপরে এনসিপি। এটা এনসিপি আলাদের তো কেউ চিনত না আগে, কিন্তু আমরা সবাই এনসিপির এই তরুণ ছাত্রদের তাদের ত্যাগের কথা চিন্তা করেছিলাম, তাদের পক্ষে আমরা কথা বলেছি। তারপরে দেখা গেল যে তারা সরকার এসে লুটপাট শুরু করছে। আচ্ছা, তো যেটা হলো এখন যদি এই এনসিপির নেতারা যে যদি বলে এই রাজুতে সব আয়, তো দেখি কয়টা লোক রাজুতে যায় আমাদের দেখেন, বলেন তো দেখি। আমার তো মনে হয় না কেউ যাবে। কিন্তু সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা গুলো ছিল, যে চাওয়া পাওয়াটা ছিল, কোনো কিছুই হয় নাই। ফলে সাধারণ মানুষই আগের মতোই আছে। তারা চিন্তা করতেছে যে খামাখায় বিপ্লব হয়, মুষ্টিমেয় কিছু লোকের সুবিধা হয়, বাস এই পর্যন্তই। ফলে ওই মানে সিরিয়াসলি আমার তো তাই মনে। আমি কয়দিন আগে একটা লেখাও লিখেছিলাম যে এই মানে জুলাই আন্দোলন কেন সফল হলো না, এটার উপরে লম্বা একটা লেখাও লিখেছি আমি কিছুদিন আগে, গত সপ্তাহের মধ্যে। না জুলাই আন্দোলনের সফলতা নিয়ে আসাদ ভাই আমি এখানে একটু দুই পয়সা দিতে চাই। আন্দোলনের সফলতা যদি আপনি বলেন, বাংলাদেশে কোন আন্দোলন সফল হয়েছে? 90-এর আন্দোলন কি সফল হয়েছে? না না, কোন আন্দোলন সফল হয় না একটাই মাত্র কারণে, তার মানুষ যখন আন্দোলনটা করে তার উদ্দেশ্যটা কি থাকে। এটা সেই মানে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, রাইট? স্বাধীনতা আন্দোলনে আমরা শুধু জুলাই আন্দোলনের ব্যর্থতার কথা কেন বলি? আমি তো বাংলাদেশে কোন আন্দোলন, বাংলাদেশে তো আমি না ওইটাই বলছি, কোনো আন্দোলন সফল হলো না কেন? তার কারণ মানে মানুষের যে মৌলিক চাহিদাগুলো ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, আজকে 54 বছরে সেইগুলোর কোথাও কোনো মানে সেই মানুষের চাওয়া পাওয়া নিয়ে অবশ্য আমার দুই কথা আছে। মানুষকে আসলে গণতন্ত্র চাই কিনা, মানুষ হচ্ছে এমপিদের কাছে আসলে ল না সিম্পল জিনিস যে আমি যদি কেউ অন্যায় করে, এই দেশে কেউ যদি অন্যায় করে, সে যত বড় ক্ষমতাবান হোক না কেন, তার শাস্তি হতে হবে। আচ্ছা, বিচার মানে সাধারণ মানুষ যেন বিচার ঠিক মতো পায় না। আসাদ ভাই আপনি যখন এই কথা বলেন, আসাদ ভাই আপনি এই কথা যখন বলেন তখন খুব জেনারেলাইজেশন থেকে বলেন। আপনি যখন বলেন যে বাংলাদেশের মানুষ চায় যে কোনো অন্যায় হইলে তার বিচার হইতে হবে, বাংলাদেশের মানুষ এইটা চায় যে আমার ছেলে সবকিছু বাদ দিয়া তাকে সরকারের চাকরিতে নিয়ে নেওয়া হোক, আমি আন্দোলন করছি আমাকে এমপি বানানো হোক, এমপি যে আছে সে আমাকে টাকা দিক, আমাকে সরকার জমি কিনা দেয়। বাংলাদেশের মানুষের চেয়ে বেশি কি তার মানে কি যে সরকারি চাকরিটাকে আপনি এত আকর্ষণীয় কেন? সরকারি চাকরি, যারা জমি, অনেক কিছু মানে না আমি সেটাই বলছি, তার মানে কি ইটস করাপশন। তো আপনি করাপশনটাকে কেন আপনি এনকারেজ করবেন? আপনার উচিত হলো মানে আমি তো বৈষম্য যাতে না থাকে সেই ব্যবস্থা করা। না, সেই ব্যবস্থা সাধারণ মানুষের জীবনও চায় নাই। সাধারণ মানুষ চাইছে এতদিন যে দুষ্টামিগুলো আওয়ামী লীগ করছে, এতদিন এগুলি আমি করবো না ওইটা হয়তো দলীয় লোকজনরা করে, কিন্তু সত্যিকার অর্থে যেমন আমি প্রায় আমার মানে লেখালেখির মধ্যে বলি, ওই যে বাবুর মার কথা বলি, মেরির মার কথা বলি, এরা তো আর কোনো দল টল করে না। এরা আমি দেখতেছি যে বংশ পরম্পরায় মানুষের বাড়িতে কাজ করতেছে, রিক্সা চালাচ্ছে, মানে এদের তো কোনো কিছু হচ্ছে না। এই যে বৃষ্টিটা হলো ঢাকা শহরে কয়েকদিন আগে, আমার বাসায় না মানে আমাকে এসে বলতেছে যে খালু আমি তো মানে আমি সারা রাত কালকে বসে আছি, আমার বাড়িতে পানি উঠে গেছে। তো এটা শুনতেছি যখনই, যেমন আমি এখন যে জায়গায় থাকি এখানে কোনোদিন আমি পানি উঠতে দেখি না। এবার আমরা 3 দিন তো আমি ঘর থেকে বের হতে পারি না আমাদের পুরো এলাকায়। আসাদ ভাই এই কথাগুলি কিন্তু আমার মনে হয় আরো 40 বছর ধরে আমরা শুনে আসতেছি, কিন্তু আমি যদি ওরকমই একটা, আমি মিরপুরে থাকতাম, ওরকমই একটা বন্যা দুর্গত ঢাকায় কিছু হইলে যেখানে পানি জমে, সে এলাকা থেকে যদি আমি আইসা বলি, আমি যে আইসা ঢাকা শহরে আইসা যে জায়গার মধ্যে থাকলাম, ওই জায়গাটাতে আমি মানে আমার এটাতে আইনি অধিকার ছিল কিনা সেই প্রশ্ন করার যোগ্যতা আমার আছে, আমি যে এখানে একটা বাসা বানায় থাকলাম।
না সেটা তো আমি বলছি সেটা তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট। না আমি মনে করি যে আমাদের মানে আমরা এটা বলতে পারি, অন্যদের উপরে চাপাইতে পারি যে আমি কিছু না, আমি আইন ভাঙি না। আমি এইটার ব্যাপারে খুব কনভিন্স না যে আমি আইন ভাঙি না। আমি সাধারণ মানুষ, আমিও আইন ভাঙি। প্রথম কথা হলো আমি বলি যে এই যে মেরির মা বাবুর মা যাদের কথা বলি, এদের তো মানে এরা আইন কি জিনিসটা জানেও না। আইন সবাই জানে, তার যে কি আইন সবাই জানে, তাদের যে কি অধিকার সেটাও সে জানে যে তার এখানে আইসা বাসা বানানোটা তার অধিকার না, তাই সে এটা করে। আমি এটা তার দোষ দিচ্ছি না, আমিও করি মানে আমিও করি। এখন কথা হলো যে তার তো এই যে তাকে 2 দিন পর পর তাদের ঘর ভেঙে দিচ্ছে এসে। তা আমি প্রায় এদেরকে বলি যাচ্ছে ভাই ওরা তো গরিব মানুষ, ওরা তো দুর্বল, ওদের উপরে অত্যাচার করেন কেন? যারা এই সমস্ত ওই যে আমলা তারপরে দুর্বৃত্ত ব্যবসায়ী যে জোর জবরদস্তি করে মানুষের মানে জমি দখল করছে, এগুলো আপনারা ঠেকান। এই যে বসুন্ধরার কথা আমরা বলি, তাদেরকে আপনারা তাদের তো কিছু বলেন না। এই গরিব মানুষগুলো আমার মনে যে এইটা নিয়ে আমরা আসলে আলোচনা করতেই থাকতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় যে গণতন্ত্র হচ্ছে ডিমান্ড বাই সাপ্লাই। আমরা গণতন্ত্র চাই কিনা, সব মানুষের সমান অধিকার চাই কিনা, বৈষম্য বিরোধী এটা চাই কিনা, নাকি এটা আরশাদ ভাই শুধু আরশাদ ভাইয়ের কলামে চায় কারণ আরশাদ ভাই সবচেয়ে ভালো মানুষ, সেইটা আমি প্রশ্ন সারা জীবন রেখা যাবো। কিন্তু আমি এইখানে সাবির ভাইয়ের কাছে যেটা, আমি গণতন্ত্র চাই না, আমি কিন্তু চাই না, তা জানেন তো। আমি কিন্তু আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন, সব মানুষের অধিকারের সমানের কথা বলেন, আপনি বৈষম্য বিরোধী মানুষের কথা বলেন। আমি বলছি যে গণতন্ত্র অর্থ যে অর্থে বুঝায়, মানে যা বলছে যে সত্যিকার অর্থে জনগণের ভয়েসকে প্রাধান্য দেবে। জনগণের ভয়েস বলে আলাদা কোনো ভয়েস নাই তো, জনগণের ভয়েস বলে আলাদা ভয়েস নাই আরশাদ ভাই। জনগণের ভয়েস হচ্ছে আমার ভয়েসটা আমি বলি, আমিও তো জনগণ, আমার ভয়েসটা হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, আমি রাজনীতি করি মানে আমি লাইনে দাঁড়াবো না, আমি রাজনীতি করি মানে আমাকে কাবি খার বেশি কাজ দিতে হবে, আমি রাজনীতি করি মানে আমার পোলাপানটা চাকরি দিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, না বুঝতে পারলাম, আমি সেটাই করতে বলছি যে দেখেন আমি কয়দিন আগেই চায়নাতে গেছিলাম আর কি, চায়নার থেকে ঘুরে, এটা শোনেন আমার এটা মানে আমার চোখ খুলে গেছে আর কি এটা দেখে। তো চায়নাতে যাওয়ার পরে আমি যে দৃশ্যগুলো, চায়না সম্পর্কে তো আমরা পড়তেছি যে তারা অনেক উন্নতি করতেছে, কিন্তু ওখানে ফিজিক্যালি না দেখা পর্যন্ত আমি চিন্তা করতে পারি না যে এটা কি করে হলো। হ্যাঁ, তো সেইখানে আমি 2টো জিনিস দেখলাম আর কি, এবং মানে আমার কাছে খুব লাগলো যে এত আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে চায়নার কমিউনিস্ট পার্টির হেড বা চায়নার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোনো দুর্নীতি করছে? শুনছেন আজ পর্যন্ত? আমি তো শুনি নাই। করলেও শোনা যাবে না, করলেও শোনা যাবে না। আমি বলি কি না, কিন্তু যারা করছে, যারা ধরা পড়ছে, এবং তার মধ্যে জেনারেল আছে, তারপরে কয়দিন আগে তাদের শাস্তিটা হলো মানে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। ঠিক আছে, কিন্তু এটা একদম গ্যারান্টি। কিন্তু বড় সাহেবদের দুর্নীতি শোনার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। বড় সাহেবরা আর বড় সাহেব না থাকা না, সেটা আমরা স্টালিনের আমলেও শুনি না স্টালিন কোনো দুর্নীতি করছে, পরে শুনছি। না, আমি বলছি যে চায়নার কথা আমি বলছি যে এটা যদি করতো তারা, এই পশ্চিমা মিডিয়া বিশেষ করে আমেরিকান আর ব্রিটিশরা এটাতে ফাটায় ফেলতো। আমরা আসতেছি আপনার কাছে। না, ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না। এটা আমার কাছে এগুলা মানে ওই 2টা জিনিস আমরা এনশিওর করতে পারলে আমাদের দেশটাও এরকম হইতো আর কি। শীর্ষ নেতৃত্বের সততা, আপনি শীর্ষ নেতৃত্বের সততার কথা, আমি এটার উল্টাভাবে দেখি। আমরা যদি সৎ নেতৃত্ব চাইতাম তাহলে আমাদের মানে যে জাতি যেমন তার নেতারা তেমন, আমরা যেমন আমাদের শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক সাহেব, জয় সাহেব সব একরকম। আমি জামাতে ইসলামীর আমির সাহেবরেও বলবো, শফিকুর রহমান সাহেব তারা একই রকম, এনসিপি সাহেবদেরও বলবো আমি, তারা একই রকম, মানে আমরা যেরকম আমাদের নেতারা এরকম। নাহিদ ইসলাম সাহেব আমার মতোই। আমি সাবির ভাই আপনার কাছে যেটা আসতে চাই যে পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় হয়েছে, সেইটার ক্ষেত্রে এখন আমাদের আইনমন্ত্রী বলতেছেন যে আমরা এর পরবর্তী নির্বাচনটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করব, যে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারককে তার প্রধান করে। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখতেছেন? মানে আমার মনে হয় এটা বোধহয় 2011 সালের পরে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। কারণ 96 সালে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়, তারপরে যেসব নির্বাচন হয়েছে আপনি দেখেন, 96 জুন মাসে, 2001 সালে এবং 2008 সালে ভোটের হার ছিল 75 থেকে 87%। তার মানে বাংলাদেশের মানুষের আস্থা একেবারে চূড়ায় মানে চরমে চলে গেছিল যে এই নির্বাচনী ব্যবস্থায় তারা ভোট দিতে পারবে, তাদের ভোট তারা দিতে পারবে, এবং যাকে দিবে তার মানে খাতায় থাকবে, এই কনফিডেন্সটা তাদের ছিল। কিন্তু শেখ হাসিনা 2011 সালে সেই জিনিসটাকে ধ্বংস করে দেয় এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
যদিও তিনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের একটা রায় বলা হয়েছে যে এই আরো 2 টার্ম হতে কেয়ারটেকার পারবে। ব্যবস্থা সংবিধানের পরিপন্থী, কিন্তু এই নির্বাচনী ব্যবস্থাটা ছিল একটা রাজনৈতিক বিষয়, এটা আইনি বিষয় না, এটা রাজনৈতিক বিষয়, এবং 96 সালে এটা রাজনৈতিকভাবেই এটার ফয়সালা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে শেখ হাসিনা আদালতের মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করলেন, তিনি আদালতের দোহাই দিয়ে তিনি এই ব্যবস্থাটা উড়িয়ে দিলেন। এখন আবার সেই আদালতই এই ব্যবস্থাটাকে পুনর্বহাল করলো। কাজে এটা বাংলাদেশের জন্য, আমি মনে করি যে বাংলাদেশের মানে গণতন্ত্রের জন্য তো বটেই, কারণ গণতন্ত্রের ভিত্তি হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা ছাড়া আপনি তো গণতন্ত্রের কোনো মানে কিছুই দাঁড়াতে পারবে না। কাজেই এটা একেবারেই অপরিহার্য বাংলাদেশের জন্য একটা মানে নির্বাচনী ব্যবস্থা যেটার উপর সবার আস্থা থাকবে। এখন সোফার শুধুমাত্র একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই মানুষের আস্থা আছে, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। কাজে এটা ফিরে আসা আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা মানে কি বলবো, এই যে আমরা একটু আলোচনা করছিলাম যে 2024 সালের অভ্যুত্থানের পরে আদৌ কোনো বেনিফিট হলো, কোনো আদৌ কিছু আসলো কিনা, এটা আমি মনে করি যে একটা ট্যাঞ্জিবল, একটা আসল বেনিফিট। এটা যদি জুলাই অভ্যুত্থানের কারণে হয়ে থাকে তাহলেই জুলাই অভ্যুত্থান সার্থক। নাসির ভাই, আপনি কি 2006-07 মাথায় রেখে এই কথা বলতেছেন যে আমরা দেখছি তখন অঙ্ক কষে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে হবে? আমি আপনার জন্য না, আসাদ ভাইয়ের জন্য না, আমি দর্শকদের জন্য একটু মনে করাই দেই। প্রধান বিচারপতির কাছে আইনমন্ত্রী একটা চিঠি লিখলেন, সেই চিঠিতে বললেন যে আমাদের সব ভালো ভালো বিচারক এখন অবসর নিয়ে নিতেছেন, আমাদের তাদের অবসরের বয়সটা একটু বাড়াইতে হবে, সংবিধানে সেটা চেঞ্জ করতে হবে, তাইলে আমরা কিছু ভালো বিচারক পাবো। সেই ভালো বিচারকদের মধ্যে সবচেয়ে ভালো বিচারক হচ্ছে বিচারপতি কে এম হাসান, যিনি সেই সময় প্রধান বিচারপতি। তো বিচারপতি কে এম হাসান যেদিন অবসর নিছেন তার পরের দিন বয়স বাড়াইছে বিএনপি সরকার, তার পরের দিন। উদ্দেশ্যটা হচ্ছে মানে তার আগের দিনও যদি বাড়াইতো তাহলে বিচারপতি কে এম হাসান 2 বছর বেশি প্রধান বিচারপতি থাকে, ভালো করে বিচার করতে পারে। কিন্তু তার পরের দিন বাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে তাকে যেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাখা যায় নির্বিঘ্নে আরো 2 বছর, মানে কেউ আর সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হইতে পারবে না ইনি ছাড়া। তো ইনি কে রাখার জন্য যে অঙ্ক করা হলো সেইখান থেকে কিন্তু এটা সবচেয়ে, এই অঙ্কটা করাটাকে এটা কি ঠিক আছে? এটা মাথায় রেখেই বলতেছেন যে মানে ত্রয়োদশ সংশোধনী আমাদের জন্য? এটা আমি বলছি যে বিএনপি যে ভুলটা করেছে, তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এই কে এম হাসানের ব্যাপারটা দিয়ে, এবং এটা ছিল তার প্রথম ধাক্কা এই ব্যবস্থার উপর। তারপরে আসলো আপনার 111, রাইট, সেনা সমর্থিত সরকার এসে নির্বাচন 2 বছর আর পিছিয়ে দিল। মানে নিয়মে ছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেবে, সেখানে তারা 2 বছর ক্ষমতায় থাকলো, সেটা ছিল দ্বিতীয় ধাক্কা। আমি ইনফ্যাক্ট একটা লেখা লিখেছি, এটা আশা করছি আগামীকালই প্রকাশিত হবে, এবং এই বিষয়গুলো আমি টেনেছি যে হাসিনার কাছে মনে হয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এত ডিসক্রেডিটেড হয়ে গেছে যে এটাকে ফেলে দেওয়া যায়, কিন্তু আসলে তো ফেলে দেওয়ার জন্য ছিল না, এটা ছিল যে এটাকে সংস্কার করে আরেকটু টেকসই করা, আরেকটু মানে শক্তিশালী করা, টেকসই করা, যাতে এটাকে ম্যানিপুলেট না করা যায়। এবং সেটা না করে তিনি দিলেন জবাই করে। আওয়ামী লীগ হচ্ছে জবাই করলো এবং পুরো সিস্টেমটাকে ধ্বংস করলো। আসাদ ভাই, আপনি যদি এটা নিয়ে দুটা কথা বলেন, যে কারণ হচ্ছে যে সাবির ভাই একদম ঠিক কথা বলছেন যে একদম আদালতের ঘাড়ে বন্দুক রেখে, আমি মানে যখন শর্ট অর্ডারটা দেয় তখনও কোর্টে ছিলাম, এই কি বলে না আমার কথা বলেন জি না, আমার কিন্তু এগেন মানে আমি তো সবাই বিরক্ত হয়ে যাবে, আমার এগুলা নিয়ে কোনো আগ্রহ নাই আর। তার কারণ না, আমি বলি কেন নাই, আমি সেটা বলি। মানে লেট মি বি ভেরি ক্লিয়ার। প্রথম কথা হলো যে আমরা তো আগেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে দেখেছি কেমন, কিন্তু আনফরচুনেটলি ওই দুটো দলই ঘুরে ফিরে আসতেছে, হয় হাসিনার দল আসবে অথবা খালেদা জিয়ার দল আসবে, এটাই তো হচ্ছে। তো এটা তো দেশের তো কোনো কিছু হচ্ছে না। মানে আমি আবারও সেই সাধারণ মানুষের কথাই বলতেছি, মানুষ ভোট দিল, ওই যে সাবির বলল যে 75 থেকে 87%, খুবই ভালো কথা। হ্যাঁ, তো তাতে দেশের কি পরিবর্তন হলো? দেশের তো মানে মানে আমরা যে সত্যিকার অর্থে যে আমূল পরিবর্তন গুলা চাই সেগুলো তো কিছু হচ্ছে না। আর এই প্রসঙ্গে আবারও বলে রাখি, খালেদা জিয়া নিজে বলেছে এই তত্ত্বাবধায়ক সরকার দিবে না, সেই জন্য তখন তিনি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ চায় না, এটা ওনারই কথা। তার মানে প্রথম কথা হলো আমি ক্ষমতায় থাকবো, যেভাবে আমি থাকবো। এখন যদি ঠিক আছে ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার হলে হয়তো স্বাভাবিকভাবে আমরা যেটুকখানি আমাদের অভিজ্ঞতায় বলে যে মোটামুটি একটা নিরপেক্ষ ভোট হয়, এবং যারা ক্ষমতায় থাকে তারা মানে
ইনভ্যারিয়াবলি তারা ক্ষমতার থেকে চলে যায়, বিকজ মানুষ বিরক্ত হয়ে যায় তাদের প্রতি, এবং তারা ভোট দিয়ে অন্য আরেক দল আসে, এসে তারপরে কিছুদিন পরে আবার তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। তো এই যে চক্করের মধ্যে আমরা পড়ছি, এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আমি কি করব? ওকে, মানুষের ভোট দেওয়া ছাড়া আর তো কোনো লাভ আসলে একটু আপনি 50-60 সেকেন্ডে বলবেন যে আমরা যেটা খুব সহজে বলে ফেলি বাংলাদেশে মানুষের কিছু হইল না 54 বছরে, কথা কি ঠিক? 54 বছরে তো আমি সব কয়টা সূচকে সাংঘাতিক উন্নয়ন দেখি। আমার বয়স ওইগুলো খালি আমি তো নিজের চোখে বাংলাদেশে চিনতে পারি না, ঢাকা শহরে আমার জন্ম, আমি তো ঢাকায় চিনতে পারি না। না মানুষের খুবই ভালো কথা, না খুবই ভালো। আমি মাঝে উত্তরবঙ্গে গেছিলাম আর কি, সবচেয়ে ডিপ্রেসড এরিয়া, তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আরে সর্বনাশ, মানে প্রত্যন্ত গ্রামের মধ্যে গেছি, সেখানে দেখি মানে পাকা রাস্তা, একটা কাঁচা ঘর বাড়ি দেখি নাই কোথাও। কেমন এগুলো সবই ঠিক আছে, কিন্তু তারপরেও দেখতেছি যে অসংখ্য লোক বেকার। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে ফর্মাল সেক্টরে মানুষের তেমন কোনো কাজ কাম নাই, ইনফর্মাল সেক্টরটা ইকোনমিকে ডমিনেট করতেছে এখন। আর ইনফর্মাল সেক্টর মানে কারা? ওই যে হকার, তারপরে ওই রিক্সাওয়ালা, ইজি বাইক চালায়, বিকজ তাদের ফর্মাল সেক্টরে চাকরি বাকরি নাই, শিল্প কলকারখানা বন্ধ। আমি খুলনার ওখানে 13টা জুট মিল ছিল, সবগুলা বন্ধ। তো এই যে এতগুলো মানে লোকের কর্মসংস্থান, এটা ঠিক কথাই বলছেন। এই লোকগুলা কোথায় যাবে? এই লোকগুলা কোথায় গেল? এই ইজি বাইক চালায়, তারপরে হকারিগিরি করে, আর 2 দিন পর পর তাদেরকে পুলিশ আমার মনে যে এই সমস্যাটা, আমি তো কোনো আমূল পরিবর্তন দেখতেছি না, ওই অর্থে বললাম। আমার মনে যে এই সমস্যাটা গ্লোবাল, কারণ একটা পর্যায়ের পরে তো ফর্মাল সেক্টরের পরে চাকরির সংখ্যা সংকুচিত হইতেই থাকে, সেটা আমেরিকায়, জার্মানিতে, সব জায়গায় আমি তাই দেখি। মানে যত রেস্টুরেন্ট দেখি তত তো আর কারখানা দেখি না। হাওয়েভার আমি 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 এই প্রসঙ্গে আসি, এইটাও আমি আপনাদের দুজন থেকে একটু জানতে চাইবো, কিন্তু প্রথমে আসাদ ভাই আপনার কাছে একটু জানতে চাই একটু সংক্ষেপে। সম্প্রতি আমাদের দেশে ককাস অফ আমেরিকা হয়েছে, আপনি আমেরিকার স্বনামধন্য পত্রিকায় বেশ কিছুদিন কাজ করেছেন, অনেক কিছু লিখেছেন, যতদিন কাজ করেছেন তার চেয়ে বহু বেশি সময় আপনি লিখেছেন। সাবির ভাই লন্ডন কেন্দ্রিক যে বিবিসি ছিল, সেই বিবিসিতে অনেক উঁচু পদে অনেক দিন ধরে কাজ করেছেন। কিন্তু এই যে সংসদের দক্ষিণ প্লাজা আমেরিকার 250 পূর্তি অনুষ্ঠানের সামনে যে এটি সামনে আসলে ককাস অফ আমেরিকা, এই জিনিসটা আসলে কি? কেউ যে বলেন যে জুলাই আন্দোলন, মার্কিন বাণিজ্য চুক্তি, সর্বশেষ ককাস, খলিলুর রহমান, একজনের সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, আপনার কাছে কি মনে হয়? মানে আমি তো কনস্ট্যান্টলি লিখে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে যে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান, মানে স্বাধীন সার্বভৌম দেশ আর একটা দেশের মানে বর্ষপূর্তি উপলক্ষে এইরকম অনুষ্ঠান করতে পারে সংসদ ভবনের মতো জায়গায়, এটা তো আমি শুনি নাই কোনোদিন। আর পৃথিবীতে এরকম কোনো নজির আছে সেটাও দেখি নাই। আমাদের মুশকিলটা হলো কি, যে আমরা ওই মানে যেহেতু আমেরিকায় বড় পাওয়ার শক্তি, তো এখন ওই সবাই তারে তেল মারতে হবে। তো এবং তাদের তেল না মেরেও যে ইয়েতে থাকা যায়, মানে মোটামুটি মাথা উঁচু করে মানে সার্বভৌম স্বাধীনভাবে থাকা যায়, এটা ইরান দেখাচ্ছে, তারপরে কিউবা দেখাচ্ছে। এখন বলবে যে কিউবা তো শেষ করে দিচ্ছে প্রায়, হ্যাঁ দিচ্ছে, ইরানকেও মারতেছে, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে আমি যদি নিজে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেকে মানে বলি যে আমি সেই দেশের নাগরিক বা আমি সেই দেশের নেতা, তো আমি মানে গোপন চুক্তি করে তারা যেটা চায় সেই চুক্তি আমি কেন এটা করব? মানে আমার তো কিছু মনে, এখন আপনি খলিলের মতো লোককে, খলিল যার অ্যাকচুয়ালি খলিলের তো জেলে থাকার কথা, সে একটা খুন এবং আত্মহত্যার মামলায় মানে অভিযোগ ছিল এবং পত্রিকাতে আসছে, সেই লোক এসে দেশের মানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো আইনের শাসনটা কোথায় থাকবে, কিভাবে হবে? তো এই ধরনের লোককে যখন আপনি সরকারে আনেন, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তখন বুঝতে হবে না যে তার অন্য কোনো এজেন্ডা আছে। এইটুকুই বলবো আর কি। আমি খুবই আনফরচুনেট, খুবই দুঃখজনক। আমি আমেরিকার ককাস বিষয়টা নিয়ে, ককাস অফ আমেরিকা জিনিসটা নিয়ে আসলে একটু সাবির ভাইয়ের কাছেও একটু বুঝতে চাইবো। সাবির ভাই, আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, সাবির ভাই আমার অনেক দিনের শিক্ষকের মতো, অনেক কিছু আমি তার কাছে বুঝতে চাই। তো এখন এইটাও একটু বুঝতে চাই যে ককাস অফ আমেরিকা ব্যাপারটা কি। কিন্তু তার আগে সাবির ভাই একটু আমি একটা কমেন্ট একটু পড়ে শোনাই। মমিনুল ইসলাম, উনি বলছেন খালেদ ভাইয়ের কাছে উন্নয়ন মানে কি বড় বড় বিল্ডিং আর কিছু স্থাপনা? আপনার মতো মানুষ এমন ধারণা করে অবাক হলাম যে না ভাই, আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে শিশু ও মাতৃ মৃত্যুর হার
খুব কমিয়ে নিয়ে আসা, শিক্ষা, সর্বজনীন শিক্ষার আর উচ্চশিক্ষার আর বাড়ানো, জীবনযাত্রার উন্নয়ন বাড়া, অন্তত 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের সংখ্যা বাড়া, এই রকম নানা কিছুই আমার কাছে চোখে উন্নয়ন। আমি এগুলি আমার নিজের চোখেই দেখা, একেবারে কিছু হয় নাই সেটা আমি মানতে পারবো না। সাবির ভাই, ককাস অফ আমেরিকাটা যদি একটু বুঝায় বলতেন যে এই জিনিসটা আসলে কি। আমি শুধু আপনাকে একটু বলে রাখি, এদের একজন সদস্য, এই ককাস অফ আমেরিকার একজন সদস্য, আমার একজন বন্ধু, তার কাছে আমি একটু জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন যে এই যে আমরা মাঝে মাঝে চা কফি টফি খেতে যাই, ওরকমের জন্য আমাদের কিছু নাম টাম গেছে আর কি। বলছে যে প্রথমত এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই অনুষ্ঠান থেকে আমার মনে হলো যে 2024 সালে অভ্যুত্থানের পর যেটা সবাই বলছিল যে আমরা আধিপত্যবাদ মানি না, তো দেখে মনে হলো যে আমরা আধিপত্যবাদ মানি না, কিন্তু কার আধিপত্যবাদ মানি না? ভারতের আধিপত্যবাদ মানি না, কারণ ভারত হচ্ছে আমাদের মতো আর কি, আমাদের গায়ের রং, আমাদের একশত, কিন্তু আমরা চাই অন্যদের আধিপত্য, যারা আমাদের এবং যারা আমাদেরকে ডমিনেট করছিল সাদা চামড়াদের, ওদের শুধু চামড়া তো না, সাবির ভাই আপনি তো প্র্যাকটিক্যাল দিকটাও দেখবেন। ভারতে হচ্ছে রুপি, ভারত হচ্ছে গরিব, আমেরিকা হচ্ছে ডলার, আমেরিকা হচ্ছে বড় লোক। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ককাসের বিষয় আসি। ব্রিটেনের যেরকম তাদের সংসদে এরকম ছোট ছোট কমিটি আছে যারা বিভিন্ন দেশকে নিয়ে, কংগ্রেসের যেরকম বাংলাদেশেরও একটা ককাস আছে যেখানে কিছু নাম করা সংসদ কংগ্রেস ওম্যান সদস্য, কিন্তু এরা করে কি, এইসব দেশ বাংলাদেশকে অনুদান দেয়, বাংলাদেশে সাহায্য দেয়, এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা ভূমিকা রাখে, এবং তারা ভূমিকাটা রাখে বাংলাদেশের রাজনীতিক এবং সবার কর্মকর্তাদের সহযোগিতায়। অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেখানে তাদের একটা স্বার্থ আছে, সেই জন্য তারা ককাসটা করে। তারা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য বা দেখভাল করার জন্য ককাসটা করে না, ককাসটা করে তাদের টাকা বাংলাদেশে কিভাবে ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশ ঠিকমতো চলছে কিনা, বাংলাদেশ বিহেভ করছে কিনা, বাংলাদেশের রাজনীতিকরা ঠিক মতো পথে চলছে কিনা, সেগুলো দেখাশোনা করাই হচ্ছে এই ককাসদের উদ্দেশ্য। এখন বাংলাদেশের সংসদ সদস্যরা যে ককাস করেছেন, তারা কি আমেরিকায় গিয়ে বলবে যে তোমরা এটা কি করছো, তোমরা এটা এমন ভাবে করছো কেন, তোমরা ওকে ডিপোর্ট করছো কেন? না, এইটা হবে একটা ওই যে কফি খাওয়ার ক্লাব। এরা আমেরিকাকে তোষামত করবে, এরা হয়ে যাবে আমেরিকার লবিস্ট ইনসাইড পার্লামেন্ট। দিস ইজ এটার বেশি তারা হবে না, তারা আমেরিকার স্বার্থ দেখবে। কিন্তু সাবির ভাই, আমেরিকার স্বার্থ কি আর দেখার দরকার আছে? আমেরিকার স্বার্থ তো তারেক সাহেব দেখে, শফিক সাহেব দেখে, আমেরিকার স্বার্থ শেখ হাসিনা দেখতেন, আমেরিকার বাইডেন সাহেবের সাথে গিয়ে সেলফি তুলতেন, এবং সেলফি তুলে সেইটা যে কত গর্বের ব্যাপার, এইটা আবার প্রচার করার জন্য পুরো প্রচার মিডিয়াটা ব্যবহার করতেন। কিন্তু আমেরিকার মতো ককাসের দরকার আছে। আমেরিকার মতো পরাশক্তি, তারা চায় সফট পাওয়ার, যত থাকবে তত মঙ্গল। তারা চায় সফট পাওয়ার হচ্ছে তারা মিডিয়াতে তারা অ্যালাই চাইবে, তারা চাইবে সিভিল সোসাইটিতে তারা অ্যালাই চাইবে। এখন বাংলাদেশের পার্লামেন্টের প্রথমবারের মতো তারা একটা গ্রুপ অফ অ্যালাইস পেয়েছে। অ্যালাইস হচ্ছে তাদের ক্লায়েন্ট, তাদের ক্লায়েন্ট, বেসিক্যালি তারা ক্লায়েন্ট সৃষ্টি করে, এইটা হচ্ছে তাদের সফট পাওয়ারের মাধ্যমে। এবং বাংলাদেশ পার্লামেন্ট এই প্রথমবারের মতো একটা বড় শক্তি, তাদের একটা ক্লায়েন্ট গ্রুপ অফ এমপিস তারা সৃষ্টি করেছে, এবং এই গ্রুপ অফ এমপিস মনে হচ্ছে তারা একেবারে আনন্দে আত্মহারা আমেরিকার সার্ভিসে এসে। না, এখানে সাবির, আমি একটু কথা বলি যে ককাসের যেমন ওসমান ফারুক, তিনি তো নিজে আমেরিকার নাগরিক। অদ্ভুত একটা আমি এগুলো দিয়ে কথা বলতেও আমার এখন ঘেন্না করে, সত্যি কথা বলতে। কি অবস্থা, আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার, তারপরে তিনি আবার আমেরিকার ককাসের সদস্য, বাংলাদেশ ককাসের সদস্য। হাউ ফানি ইজ দিস? তো এমনও হইতে পারে যে তিনি খুব গর্বিত আসলে আমেরিকান ককাসের, যেটা সাবির ভাই একটু বললেন যে তারা একটু গর্বের শেষ নাই যে আমার নাম আছে ককাসের এখানে। হ্যাঁ, সেটাই ইন্টারেস্টিং। আমাকে লোকজন জিজ্ঞেস করে যে আপনি যে আমেরিকায় বসে আমেরিকার বিরুদ্ধে কথা বলেন, এটা কিরকম? বিরুদ্ধে তো না, যেটা বাস্তবতা সেটা না, বিরুদ্ধে